মা, মা। আরে কাকিমাকে ডেকে লাভ নেই, উনি এখন ব্যস্ত, আমার জন্য রান্না করছেন। তুই বরং বল তোর কি লাগবে। লাগবে না, তুমি আমার রুম থেকে যাও। আপনি একটু পরে আসিয়েন। কেন কেন? আমি তোর রুমে থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। আরে বাবা, আমি কাপড় পরবো। তো কি হয়েছে, পর না। আমি কি তোকে আটকিয়ে রাখছি? কেমনটা লাগে বলুন তো? কিন্তু আমার সব কাপড় আলমারিতে আছে। হ্যাঁ, তো কি হয়েছে, এসে নিয়ে যা। আমি এই অবস্থায় কি করে আসবো শুনি? আচ্ছা দাঁড়া, আমি বের করে দিচ্ছি। এই বলেই আলমারির দিকে একটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। আর একটা শয়তানি আমাকে হাসি দিয়ে বলল, এই অবস্থায় মানে কি রে? তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? তোকে তো আমি এভাবে কতবার দেখেছি। তুই যখন গোসল করতে চাইতি না, তখন কাকিমা তোকে জোর করে এটুকু বললেই হা হা করে হাসতে লাগলো। আর হঠাৎ করে আমার মাথা গরম হয়ে গেল। আর বললাম, এই আপনি আমার রুম থেকে বেরোন তো, বেরোন বলছি। কথাটা বলে ওর মুখ থেকে হাসিটা নিমিষেই উধাও হয়ে গেল। তার কিছু না বলে কাপড়গুলো বের করে দিয়ে নীরবেই রুম থেকে বের হয়ে গেল। হয়তো আমার এই কঠোরভাবে কথা বলাতে কষ্ট পেয়েছে। আমি নিশ্চিন্তে কাপড়গুলো পরে নিলাম। তখনই নাচ থেকে মায়ের ডাক এলো, তাই নিচে গেলাম। এসে অবাক হলাম, কারণ বাসাতে দাদু এসেছে। বাবা, দাদু ও নীলা আপু খাবার টেবিলে বসে আছে। আমরা সবাইকে খাবার দিচ্ছেন। মাকে একটু খুশি খুশি দেখাচ্ছে। মা হেসে হেসে দাদুকে বলল, এই তো আপনার নাতি এসে পড়েছে। মাকে এমন খুশি আগে কখনো দেখিনি। মায়ের বিয়েটা ছিল লাভ ম্যারেজ। বাবা আসলে দাদার বিরুদ্ধে গিয়ে মাকে বিয়ে করেছে। দাদু চেয়েছিল বাবা যাতে তার ভাইয়ের মেয়েকে বিয়ে করে, কিন্তু তা হয়নি। সেজন্য দাদু মাকে মেনে নেয়নি, মাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই বাবাও নিজের বাসা ছেড়ে দেয়। কিন্তু আমি যখন পৃথিবীতে আসি তখন দাদু বাড়িতে বেশি থাকতাম, কারণ বাবার ধারণা আমার কারণে হয়তো দাদু মাকে মেনে নেবে। কিন্তু আমি এত বড় হয়ে যাবার পরেও দাদু মাকে বাড়িতে ফিরিয়ে নেয়নি। আমি একদিন দাদুকে বলেছিলাম মাকে বাসায় ফিরিয়ে আনতে, কিন্তু দাদু তা করেনি। উল্টো আমাকে রাগ দেখায়, তাই ওই বাড়ি ছেড়ে দিয়েছি। কিন্তু আজ দাদু স্বয়ং আমাদের বাসাতে কেন এলেন? তাই দাদুকে সালাম দিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। আর দাদু আমাকে নানান প্রশ্ন করতে লাগলেন। আমি শুধু হাসি মুখে জবাব দিচ্ছিলাম। যদিও ওই দিনের পর দাদুকে আমার তেমন একটা পছন্দ হয় না। তারপর সবাই খাবার খেতে লাগলাম। দাদু খাবার খাচ্ছেন আর মায়ের রান্নার প্রশংসা করছেন। তাকে দেখি মায়ের চোখে জল। এটাই হয়তো খুশির অশ্রু। আচ্ছা, মায়েরা এমন কেন? কষ্টও কাঁদে আবার খুশিতেও কাঁদে। যাই হোক, খাবার খাচ্ছিলাম, হঠাৎ কিছু একটা আমার পায়ের মধ্যে সুড়সুড়ি দিচ্ছে। বিড়াল নয় তো আবার। আসলে আমি ছোটকাল থেকে বিড়াল অনেক ভয় পাই, যে কারণে টেবিল থেকে দাঁড়িয়ে পড়লাম। মাথা নামিয়ে টেবিলের নিচে দেখলাম, না কিছুই নেই। ওটা আমার মনের ভুল হয়তো হবে। আমাকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে মা বলল, কি হলো? আমি কিছু না বলে মাথা চুলকিয়ে আবারও খেতে বসলাম। আবারও সে একই অবস্থা, সুরসুরি। কিন্তু এবার বুঝতে পারলাম এটা একটা মানুষের পা। মাথা তুলে তাকাতেই বুঝতে পারলাম এটা নীলা আপুর কাজ। নীলা আপু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। আমি কিছু না বলে খাবারে মনোযোগ দিলাম, কিন্তু নীলা আপু আমাকে শান্তিতে খেতে দিচ্ছে না। মুখ বুজে সব সহ্য করছি, কিন্তু সে এমন করছে কেন? ওর সাথে তো আমার কোনো এমন সম্পর্ক নেই। কিন্তু যেটা ছিল সেটা তো নিজেই নষ্ট করে দিয়েছে। এখন না আছে বন্ধুত্ব। ও তো আমার কাজিন হয়, তা আবার 3 বছরের বড় আপু। এখন আমি ওকে ওনাকে বড় আপু বলেই মানি, যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করি। যা বোঝার তা বুঝে গিয়েছি। অবশ্য দোষটা আমারই ছিল। যাক এসব। আমি তাড়াতাড়ি খাবার শেষ করে উঠে আসতে যাব, তখন মা আমাকে বলল, লাবিব, যা চটপট গিয়ে তোর ব্যাগ গুছিয়ে নে। ব্যাগ গোছানো মানে? আমি কি কোথাও যাচ্ছি নাকি? মা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। যখন আমি বলবো কোথায়, তখন নীলা আপু বলে উঠল, আরে, এখন থেকে তুমি কাকা কাকিমা আমাদের নিজের বাড়িতে থাকবি। সেই জন্যই তো দাদু তোদের সবাইকে নিতে এলো। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। ভালো হবে না বল? কথাটা শুনে আমার খুশি হওয়া উচিত ছিল। ছোটবেলা থেকে তো আমি এটাই চাইতাম, কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ সেদিন ওই ঘটনা আর নীলা আপুর সাথে এই বিচ্ছিরি ঘটনার পর আমি নিজেই নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর ওই বাড়িতেও নীলা আপুর সামনে আর কখনোই যাব না। আসলে আমি নীলার থেকে দূরে থাকতে চাই। এখন কি করা উচিত তা বুঝতে পারছি না, তাই নিজের রুমে চুপচাপ চলে এলাম।
এতদিন পর সবাই ওই বাসাতে যাব, সবাই কত খুশি। এখন কি করে আমি যাব না বলি? আমাকে ছাড়া তো কেউ যাবে না। আমার ভাগ্যটাই খারাপ। কেন যে আমি সেদিন নীলাকে নিয়ে ওইসব ভাবতে গিয়েছিলাম। কিছু বুঝতেছেন না তো? চলেন বুঝিয়ে বলি। ছোটবেলা থেকে নীলা আপু আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। যদিও সে আমার থেকে 3 বছরের বড়। আমি যখন ওই বাড়িতে যেতাম নীলা আপুর সাথেই সব সময় থাকতাম। ছোটবেলা থেকেই নীলা আপুকে আমার ভালো লাগতো। যখন আমি কলেজে ভর্তি হই তখন আমি বুঝতে পারি নীলা আপুর প্রতি আমার ভালোবাসাই ছিল না, তার থেকে বেশি কিছু ছিল। আমি তাকে ভালোবাসতাম, আর আমারও মনে হয়েছিল নীলাও আমাকে ভালোবাসে। এর অনেক কারণ ছিল, যেমন নীলা আপু আমাকে অনেক কেয়ার করতো, আমি ঠিক সময় খাবার খেয়েছি কিনা, পড়তে বসেছি কিনা, ইত্যাদি ইত্যাদি। আর সুযোগ পেলেই দুজনে ঘোরাঘুরি করতাম আর খাওয়া দাওয়া। ফোনে তো কথা হতো ঘন্টার পর ঘন্টা। কথা বলা শুরু করলে তো শেষই হয় না। আমি যদিও নীলাকে তুমি করে বলতাম, কিন্তু সে আমাকে তুই করেই বলতো, যার কারণে আমি দ্বিধায় ছিলাম যে সে আমাকে ভালোবাসে কিনা। আমি আসলে পড়াশোনায় বরাবরই একটুখানি গিয়েছিলাম আর কি, আর পরীক্ষার খাতায় আশপাশ করে লিখেই পাশ করে যেতাম। তো সেই কারণে আমার ক্লাসমেট ঋতুকে পরীক্ষার আগে থেকেই তল্লাই কথা শুরু করেছিলাম। মানে প্রতিদিন ওকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যেতাম, ওর পছন্দের খাবার খাওয়াতাম, ও শপিং করাতাম। আর শপিংয়ে গিয়ে হয় যত বিপত্তি। সেখানে নীলা আপু আমাদের একসাথে দেখে নেয়, আর ঋতু বেচারিকে সবার সামনে থাপ্পড় দিয়েছিল। ঋতু গাল ডলতে ডলতে আমার দিকে তাকিয়েছিল। ও ভাবছিল আমি নীলাকে কিছু বলবো। নীলা আপু ছিল ঋতুর বড়, আর নীলার রাগী চোখ দেখে সে সেখান থেকে বিদায় নিয়েছিল। আমি শুধু অবাক দর্শকের মতো তাকিয়েছিলাম। তারপর নীলা আপু বলল, এই তোর পড়াশোনা? নীলা এর আগে কখনো আমার সাথে এত রাগী গলায় কথা বলেনি, তাই কথার খেই হারিয়ে ফেলে বললাম, আসলে না মানে হয়েছে কি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। তখনই নীলা বলে উঠল, আমি তোকে কতবার ফোন করেছিলাম দেখেছিস? সকালে ফোন রিসিভ করে আমাকে কিছু না বলতে দিয়েই বললি তোর পরীক্ষা, তাই তুই পড়ছিস, আর ফোন ধরলি না। তাই তোর বাড়িতে গিয়েছিলাম, তুই সেখানেও ছিলি না। তাই একা একা শপিং করতে এলাম, আর এসে দেখি তোর কি আদৌ মনে আছে আজকে কি? আমি তার কথা এতক্ষণ মন দিয়ে শুনছিলাম। তারপর বললাম, আজকে কি? সে আমার কথায় বিরক্ত হয়ে ওর ব্যাগ দিয়ে আমাকে মারতে লাগলো। তারপর তার হাতের ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, রাতে এগুলো পরে চলে আসিস। তারপর নীলা আপু আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না। আমি ওর সাথে সাথে সেখান থেকে বেরিয়ে গেলাম। অনেক কয়টা কল করেছি নীলাকে, কিন্তু ধরেনি, বারবার কেটে দেয়। বুঝলাম মনে হয় অনেক রাগ করেছে। আসলে নীলার আজ বার্থডে, তাই গিফট কিনতে এখানে এসেছিলাম। ঋতুকে এমনি নিয়ে আসিনি, ভেবেছিলাম একসাথে 2 কাজ হয়ে যাবে, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। বাড়িতে এসে নীলার দেওয়ার শপিং ব্যাগটা খোলার পর কাপের সাথে একটা ভিউ কার্ড বেরিয়ে এলো। অবাক হয়ে কার্ডটা খুলতেই একটা মেয়ে কণ্ঠ বলে উঠল, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই কথা শুনছিস? আই লাভ ইউ বলছি কিন্তু। এটা শোনার পর কিছুক্ষণ টাসকি খেয়ে বসে রইলাম। আই লাভ ইউ বলাটা আর মন কাড়া হাসিটা এখন আমার কানে বাজতে লাগলো। আমার সাথে এমনটা হবে ভাবতে পারিনি। এই মেয়ে কণ্ঠটা নীলার। নীলা যে নিজে থেকেই ভালোবাসি কথাটা বলবে ভাবতেই পারিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না নীলা এই কথাগুলো আমাকে বলেছে। হঠাৎ ব্যাগে একটা চিরকুট দেখলাম। সেটা খুলে দেখতে পেলাম নীলার হ্যান্ডরাইটিং। সেখানে লেখা ছিল, আমি জানি না তুই এখন কি ভাবছিস, কিন্তু এটাই সত্যি। জানিস, অনেক দিন ধরে ভাবছি আমার মনের কথাটা তোকে বলে দেই, তবে কেন জানি বলে উঠতে পারছিলাম না। আর আমি জানি তুইও আমাকে পছন্দ করিস। আমি ভেবেছিলাম তুই আমাকে বলবি, কিন্তু না, তুই বলতে পারলি না এতদিনেও, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হলো। জানিস, তোকে অনেক ভালোবাসি, অনেক কথা আছে তোর সাথে আমার। রাতের ছাদে চলে আসিস, সাবধান, কেউ যেন জানতে না পারে। আমি তোর জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়েই যেন আমার হার্টবিটটা বেড়ে গেল। সব কিছু যে এত সহজে হয়ে যাবে তা ভাবতেও পারিনি। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি এটা তো আমাদের ভার্সিটির বড় ভাই নিলয়। একদম ভদ্র একটা ছেলে, কিন্তু ওকে আমার একদমই পছন্দ না, কারণ এ হলো নীলার ক্লাসমেট। ফকিনি সবসময় নীলার সাথে সাথেই ঘুরঘুর করে। নীলাও কিছু খালি ওর কথাই টেনে আনবে। যাই হোক, ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন নীলা ভাই? ভালোই। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কিছু বলবেন ভাইয়া? ওই, আসলে নীলা কি কখনো আমার সম্পর্কে কিছু বলেছে তোমাকে? মানে ঠিক বুঝলাম না ভাইয়া। তখনই মনে হলো কোনো নারী কণ্ঠ নিলয়কে ডাকছিল। তার কিছু না বলে সে ফোনটা রেখে দিল।
অতঃপর সন্ধ্যাবেলা তৈরি হয়ে সোজা নীলাদের বাড়ি এলাম। বাবা মা কেউ আসেনি। বাসাতে ঢুকে দাদু আঙ্কেল ও আন্টির সাথে দেখা হলো। মনে হয় তেমন কোনো মানুষকে ইনভাইট করেনি, সেটা সবাই পরিচিত মানুষ আর নীলার বন্ধু বান্ধবতার মাঝে নীলা ছিল। আর এটাই হলো এই বাড়ির নিয়ম, খুব পরিচিত লোক ছাড়া কাউকে ডাকা হয় না। সবাইকে দেখতে পেলেও নীলাকে দেখতে পাচ্ছিলাম না। আন্টিকে জিজ্ঞেস করতে বলল ও রুমে রেডি হচ্ছে। কথাটা বলেই আবার বলল ওই তো নীলা এসে পড়েছে। আমার সাথে সাথে সবাই সিঁড়ির দিকে তাকালো। আমি তো শুধু অবাক হয়ে তাকিয়ে রয়েছি, কারণ নীলা আজ একটা আকাশি নীল শাড়ি পরেছে। আর আমি যতটুকু জানি শাড়ি পরা ওর পছন্দ করে না, কিন্তু ওকে খুব সুন্দর লাগতেছে শাড়িতে। নীলা নিচে এসেই আমার দিকে তাকিয়ে অন্যদিকে চলে গেল। কারণ হলো আমি ওর বার্থডে ভুলে গিয়েছিলাম। তারপর আর কি, কেক কাটা হলো। একটু পর দেখি নীলা পেছনের দিকে তাকিয়ে ছাদের দিকে যাচ্ছে। চিরকুটে তো আমাকে ছাদে যেতে বলেছিল। তখন আমি ছাদের দিকে পা বাড়াতে পেছন থেকে আন্টিটিকে বলল দাদু নাকি ওষুধ শেষ হয়ে গেছে, তাই আমাকে যেতে হবে। এত লোক থাকতে আমাকেই বলতে হলো। এই কথা তো আর আন্টির মুখের উপর বলতে পারি না, তাই একটা হাসি দিয়ে ফার্মেসিতে গেলাম। ওষুধ এনে আন্টির হাতে দেওয়ার এক মুহূর্ত দেরি না করে ছাদে গেলাম। আমার মনের ভিতরে একটা উত্তেজনা কাজ করছে। আমার মনটা খুব অশান্ত হয়ে গেছে। ছাদের দরজার কাছে এসে একটা বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে একটু শান্ত করে নিলাম। হাসি মুখে দরজাটা খুলেই ছাদে পা রাখতেই আমার মাথায় যেন আকাশ ভঙ্গে পড়ল। এটা আমি কি দেখছি? নীলা আর নিলয় দুজনে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, কিন্তু এখন ওই হারামি নীলাকে কিস করার চেষ্টা করছে। যদিও নীলা বাধা দিচ্ছে আর না করছে, আমি অবাক হচ্ছি নীলার এই কাজের জন্য। ওর এখন উচিত ছিল নিলয়কে থাপ্পড় মারা, কিন্তু নীলা তেমন কিছু করছে না। আমার মাথায় যেন আগুন ধরে গেল। তাই সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে নিলয়কে একটা লাথি মারলাম। লাথিকে সে টাল না সামলাতে পেরে নিচে পড়ে গেল। আমি আবার ওকে আর কয়েকটা লাথি মারলাম। এবার লাথিটা মুখ বরাবর গিয়ে পড়েছে, তাই ব্যথায় হারামজাদা চেঁচিয়ে উঠল। আমার তাতে কি, কলার ধরে উঠিয়ে মুখ বরাবর একটা ঘুষি মারলাম। যখনই আরেকটা মারতে যাব, নীলাই সব পেছন থেকে বাধা দিল, বলল লাবিব ছাড়, ওকে কি করছিস? ও ব্যথা পাচ্ছে, ওর কষ্ট হচ্ছে, ছাড় বলছি। কে শোনে কার কথা? নীলাকে সরিয়ে দিয়ে আর একটা পেট বরাবর দিলাম। শালায় আবার চেঁচিয়ে উঠল, নিজেকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করলো। তখন নীলা আমাকে সর বলে একটা ধাক্কা দিল। আমি ধাক্কাকে দূরে সরে গেলাম, আর নীলা দৌড়ে গিয়ে নিলয়কে উঠাতে উঠাতে কান্না সরে বলল তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? আশ্চর্য, আমি নিলয়কে মারছি বলে নীলা এইভাবে রিয়েক্ট করছে কেন? তাই আমি বললাম আরে নীলা আপু, তুমি পাগল হলে নাকি? ও তো আমার কথা শেষ না করতেই আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। আমি অবাক হয়ে বললাম আরে আপু, ও তো তোমাকে জোর করে কিস করতে চাইছিল, তাই আমি ওকে মারলাম। হ্যাঁ, ও আমাকে কিস করতে চেয়েছিল, কিন্তু করেনি তো। লাবিব, নিলয় আসলে ভালো ছেলে, ও এরকম না। আমি তোকে বুঝিয়ে বলছি কি হয়েছিল। কিন্তু প্লিজ লাবিব, নিচে অনেক লোক, এসব জানতে পারলে সমস্যা হয়ে যাবে। কথাটা শেষ করতে পেছন থেকে আওয়াজ আসলো। কে এইভাবে চিৎকার করলো? কি হয়েছে এখানে? আমি পেছনে তাকিয়ে দেখি আঙ্কেল, নীলা দাদুকে ও আঙ্কেলকে দেখে অনেক ভয় পেয়ে গেল। আমি তখন এটা সেটা বলে সবকিছু ম্যানেজ করলাম। তখন দাদু বলল ঠিক আছে, এখন তোরা নিচে আয়। এই রাত্রিবেলায় ছাদে কি করিস তোরা? আচ্ছা দাদু, তোমরা যাও, আমরা আসছি। সবার সাথে সাথে নীলয়ও নিচে চলে গেল। এখন শুধু আমি আর নীলা ছাদে দাঁড়িয়ে আছি। আমি নীলার দিকে তাকিয়ে দেখি এখনো ভয় কুকড়ে আছে, আর সিঁড়ির দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি তাকে ডাক দিতেই চমকে উঠে বলতে লাগলো কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমার আবার কি হবে? আমি তো ঠিক আছি। জানো, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, একেবারে নীলপরি। সত্যি বলছি নীলা। একটু লজ্জা পেয়ে বলল তাই নাকি? তুই কবে থেকে মেয়েদের প্রশংসা শুরু করে দিলি? আমি তো আগেও কতবার সেজেছি, কখনো তো এমন প্রশংসা করিসনি। আজকে এমন কি হলো? এই যে শাড়ি পরে এত সুন্দর করে সেজেছো। ও আচ্ছা, তার মানে তোর শাড়ি পছন্দ, তা আমাকে আগে বললেই পারতি। আমি বললে কি শাড়ি পরতে? তা অবশ্য পরতাম না, কারণ শাড়িতে আমার খুব আনইজি ফিল হয়। আম্মু বললো এজন্য আজ পরলাম। আজকে তোর কি হয়েছে বলতো? তোর মতলবটা কি? আজ এইভাবে কথা বলছিস কেন? আমি আর সময় নিলাম না, পকেট থেকে ওর জন্য কিনে আনা বালা বের করে হাঁটু গেড়ে বসে ওকে প্রপোজ করলাম। নীরা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, অনেক আগে থেকেই বাসি, কিন্তু কখনো বলার সাহস পাইনি। আজকে বলছি, তুমি আমাকে বিয়ে করবে? কথা দিচ্ছি, তোমাকে অনেক ভালোবাসবো, কখনো কষ্ট পেতে দেব না।
শুধু আমাকে ফিরিয়ে দিও না। নীলা আমার দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? তারপর আমি দাঁড়িয়ে পড়ে বললাম, আমি সরি, আমার এই কথাগুলো আগেই বলা উচিত ছিল, কিন্তু তুমি কিভাবে নিবে তাই ভেবে আর বলিনি। কিন্তু জানো, তোমার এই মেসেজ আর চিরকুটটা পেয়ে অনেকটাই অবাক হয়েছিলাম। কি হলো, তুমি কথা বলছো না কেন? কি বলছিস তুই এগুলো লাবিব? তোর কি মাথা ঠিক আছে? আমরা দুজন কাজিন হই। তুই আমাকে কি করে ভালোবাসতে পারিস? আর আমি তোর থেকে গুণে গুণে 3 বছরের বড়। এমনটা তুই ভাবলি কি করে? নীলার এমন কথা শুনে আমি মুহূর্তেই পাথর হয়ে গেলাম। কি বলছো এসব? আর কিভাবেই বা বলছে? ও কি আমার সাথে এখন মজা করছে নাকি? আমাকে চুপ থাকতে দেখে নীলা আবার বলল, লাবিব, তুই ভাবতেও পারছিস এটা অন্য লোক জানতে পারলে কি ভাববে? তোর এতটুকু কমন সেন্স নাই? কে রে, কথা বল। তুমি সব কি বলছো নীলা? ওই চুপ, আপু বল। তোমার সমস্যাটা কোথায়? মানে তুই বুঝতে পারছিস না আমরা কাজিন? তুই যেটা ভাবছিস সেটা হতে পারে না। তো কি হয়েছে? কাজিনদের মধ্যে কি কখনো বিয়ে হয় না? তোমার মা বাবা তো কাজিন, কই তাদের তো কেউ কিছু বলে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোর থেকে বড়। এটা হয় না লাবিব। এবার আমার মাথায় রাগ উঠে গেল, তাই বললাম, তোমার সমস্যা কি? আমার উল্টাপাল্টা কথা বলছো কেন? তুমি নিজেই তো আমাকে আগে ভালোবাসার কথাটা জানালে, আর এখন কী সব উল্টাপাল্টা বলছো? শোনো, এটা কোনো মজার বিষয় নয়, এটা আমার জীবনের প্রশ্ন, আমার ভালোবাসার প্রশ্ন। আমি তোকে কখন বললাম যে আমি তোকে ভালোবাসি? আরে আজকেই তো বললে। দেখ লাবিব, আর ফাজলামো নয়, অনেক সহ্য করেছি। আরে তুমি তো আমাকে ভয়েস মেসেজ আর চিরকুটটা দিলে, তুমি তো বললে আমাকে ভালোবাসো, এখন এমন করছো কেন? কিসের মেসেজ আর কিসের চিরকুট? আমার এখন ভীষণ বিরক্ত লাগছে। আমার পকেটে চিরকুটটা ছিল তাই আমি ওকে দিলাম। আমার হাতে চিরকুটটা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিন্তু চিরকুটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তো আছেই, মাথা তুলছে না আর কথাও বলছে না। আমি বললাম, কি হলো, এখন কথা বলছো না কেন? লাবিব দেখ, আমি অনেক সরি। কথাটা বলেই মাথা নিচু করে নিল, তারপর বলল, লাবিব দেখ, অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে। দেখ, আমি তোকে দোষ দিচ্ছি না, এটা আমারই দোষ, তার জন্য সরি। মানে কিসব বলছো তুমি? লাবিব প্লিজ, আগে আমার কথাটা শোন। বলো। ওই ভিউ কার্ডটা আর ওই চিঠিটা নিলয়ের জন্য ছিল। জানি না কি করে বাই মিস্টেক এটা তোর কাছে চলে গেছে। আমি সরি লাবিব। নীলার কি কি যেন বলে যাচ্ছিল, আর কিছুই আমার কানে আসছিল না। আমি যেন এক অন্য জগতে চলে গিয়েছিলাম। একটা চাপা কষ্ট হচ্ছে, যেটা বাইরে কাউকে বলে বোঝানো যাবে না। তার মানে নীলা আমাকে না, নিলয়কে ভালোবাসে। সরি লাবিব, তুই যেটা ভাবছিস সেটা কখনো হতেই পারে না। আর প্লিজ নিলয়ের কথাটা এখন কাউকে বলিস না। নীলার আর কোনো কথা গ্রাহ্য করলাম না, ধীরে ধীরে ছাদ থেকে নেমে গেলাম। নীলা হয়তো ডাকছিল, কিন্তু আমি শোনার চেষ্টা করিনি। কারোর সাথে কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাইরে জোর হাওয়া বইছে, হয়তো এক্ষুনি ঝড় উঠবে, কিন্তু তার থেকে তো বড় ঝড় আমার মনে চলবে। বাইক চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছি। বাসাতে ঢুকতেই মা ব্যস্ত হয়ে পড়লো যে আমি কেন ঝড় বৃষ্টিতে ভিজে বাসায় ফিরলাম। মায়ের কোনো কথা কানে না নিয়ে সোজা নিজের রুমে চলে এলাম, আর তারপরই ঘুম। গভীর রাতে টের পেলাম শরীর গরম হয়ে গেছে, আর মাথায় জলপট্টি দেওয়া। কিছু না, অভ্যাস মতোই জ্বর চলে এসেছে। ছোটবেলা থেকেই এটা চলছে, একটু বৃষ্টিতে ভিজলে কঠিন জ্বর চলে আসে। মা জানতো আমার জ্বর আসবে, তাই আমার রুমে চলে এসেছে। আমাকে চোখ খুলতে দেখে মা বলল, কিরে বাবা, কষ্ট হচ্ছে খুব? তুই কেন শুধু শুধু বৃষ্টিতে ভিজতে গেলি? আমি তোকে এত বলি, তারপরেও আমার একটা কথাও শুনিস না তুই। মায়ের কথা শুনে আমার নীলার কথা মনে পড়ে গেল। নীলাও সবসময় আমাকে বৃষ্টিতে ভিজতে বারণ করত। ওর কথাটা মনে উঠতে যেন বুকের ভিতর কষ্টটা আরো বেশি নাড়াতে উঠল। অতপর মায়ের কোলে মাথা রেখে কেঁদে দিলাম। মা জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু আমি কিছুই বলিনি। তারপর একসময় ঘুমিয়ে পড়ি। যখন চোখ খুললাম তখন মাথায় একটা শীতল হাতে স্পর্শ পেলাম। তাকে দেখি নীলা বসে আছে, আর আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। আমাকে চোখ খুলতে দেখে আমার দিকে তাকে একটা মিষ্টি হাসি দিল, আর বলল, কিরে, এখন কেমন লাগছে? আমি কিছু না বলে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। নীলা কিছু একটা বলতে গিয়ে থেমে গেল, কারণ মা রুমে চলে এসেছে খাবার নিয়ে।
খাবার টেবিলে রেখে মা নীলাকে বলল, নীলামা, তুই ওঠ, তুই কিছু খেয়ে নিয়ে রুমে গিয়ে রেস্ট নে। আমি তোর খাবার ওখানে রেখে এসেছি। কাকিমা আমি পরে খাবো, তুমি বরং খাবারটা আমাকে দাও, আমি লাবণীকে খাইয়ে দিচ্ছি। মা একটা মুচকি হাসি দিয়ে বলল, অনেক হয়েছে মা, আবার তুই ওর মতো অসুস্থ হয়ে পড়বি। এমনিতেও ঠিক মতো খাসনি, আবার কাল সারা রাত ঘুমাসনি। কিন্তু কাকিমা। কোনো কিন্তু নয়, আমি যা বলছি সেটা কর। মায়ের কথা শুনে নীলা আর কিছু বলল না। আমার দিকে একবার তাকিয়ে নীলা চলে গেল অন্য রুমে। মায়ের কাছে শুনেছি আমি নাকি গতকাল সারা দিন সারা রাত জ্বর নিয়ে পড়েছিলাম, আর নীলা সবকিছু ছেড়ে চুড়ে এতক্ষণ আমার সেবা করছিল। খুব অবাক হলাম মায়ের কথা শুনে। নীলা আমার জন্য এতটা ভাবে, মনে মনে অনেক খুশি হলাম। পরক্ষণে আবার মনটা খারাপ হয়ে গেল, কারণ নীলাকে ভালোবাসে। তারপর খাবার আর ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে ঘুম ভাঙে, নিজেকে বেশ চাঙ্গা আর ফুরফুরে লাগছে, জ্বরটা আর নেই। কতবার ওয়াশরুমে গেলাম, তারপর বাহির হয়েই দেখি নীলা বসে আছে আর আমাকে দেখেই হাসিমুখে প্রশ্ন করলো, কিরে কেমন আছিস এখন? বিছানায় বসে বললাম, একদম ভালো, জ্বর নেই বললেই চলে। তারপর নীলা আমার দিকে সুপের পোয়ালাটা এগিয়ে দিতে বলল, যাক বাবা, ভালো হয়েছে। যে ভয় পাইয়ে দিয়েছিলি তুই। আমি কিছু না বলে নীলার দিকে তাকিয়ে আছি। কিরে হা করে কি দেখিস? খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আমি নীলার কোনো কথা না শুনে পেয়ালাটা রেখে দিলাম। তা দেখে নীলা অবাক হয়ে বলল, কিরে কি হলো, খাবি না? আই লাভ ইউ। মানে? বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখ লাবিব, পাগলামো করিস না, আমি তোকে সব কিছু বললাম, তারপরেও তুই। আমি কোনো পাগলামি করছি না, সত্যি যেটা সেটাই বলছি। তুই ভালো করে জানিস এটা কোনো দিন সম্ভব না। ভুলে যা এসব। দেখবি আমার থেকে তুই ভালো কাউকে পাবি, যে তোকে ভালোবাসবে, সুখে রাখবে। আমি এবার উঠে দাঁড়িয়ে নীলার হাত ধরে বললাম, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। সবসময় শুধু তোমার কথাই ভাবি, আর তোমাকে ছাড়া অন্য কাউকে চাই না, তোমাকে চাই শুধু। নীলা আমার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, লাবিব হাত ছাড়, পাগলামো করিস না। আমাদের অনেক ভালো একটা সম্পর্ক, তা নষ্ট করিস না। কথাটা বলেই হাত ছাড়িয়ে নিয়ে দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছিল নীলা। তখন আমি ওর পথ আটকিয়ে দরজা বন্ধ করে দিলাম। যখন সে বলল, লাবিব, দরজাটা বন্ধ করলি কেন? খোল বলছি, আর আমাকে যেতে দে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসেছি। দেখ, তুই কিন্তু এবার তোর লিমিট ক্রস করে ফেলছিস। আমি যেন নিজের অজান্তেই নীলার খুব কাছে চলে গেছি, আর সেই জন্য হয়তো নীলা আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসলো। আচমকা থাপ্পড় খেয়ে আমি কিছুটা পিছিয়ে পড়ি। জানি না কি হয়েছিল আমার। নীলা আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, ছি লাবিব, আমি ভেবেছিলাম তুই সবটা বুঝতে পারবি, কিন্তু তুই যে এতটা নিচে নেমে গেছিস তা আমি ভাবতেও পারিনি। আমারই ভুল হয়েছে তোকে বোঝাতে যাওয়া। আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। নীলা বলতে লাগলো, তুই আর কখনো আমার সামনে আসবি না, আমি তোর মুখও দেখতে চাই না। কথাটা বলেই দরজা খুলে নীলা হন হন করে চলে গেল। আমি ভাবলাম ওকে সরি বলা দরকার। যেই দরজার সামনে আসলাম দেখি মা দাঁড়িয়ে আছে। আমি মাকে দেখি ভয় পেয়ে গেলাম। মা কিছু বুঝতে বা শুনতে পাইনি তো। আমি মায়ের দিকে ভয়ার্ত চোখে তাকিয়েছিলাম, আর মা আমাকে বলল, কে? নীলা এভাবে চলে গেল, কোনো কিছু কি হয়েছে? যাক, তাহলে মা বুঝতে পারেনি। তাই আমাকে মাকে বললাম, না মা, কিছুই হয়নি। নীলাপুর কি না কি জরুরি কাজ পড়েছে, তাই ওভাবে চলে গেল। তারপর মা চলে গেল। আমি আর নীলাকে সরি বলতে পারলাম না। তারপর অনেক চিন্তা ভাবনার পর ঠিক করলাম আমি নীলাকে ভুলে যাব, আর নীলাকে নিয়ে সব ভুল চিন্তা ভাবনাও মাথা থেকে বের করে দেব। নীলা যা চাই সেটাই হবে। আমি আর আমার মুখ ওকে দেখাবো না। তাই ওর কাছে একটা চিরকুট লিখে ক্ষমা চাই। তার সাথে এটাও লিখেছিলাম যে আমি আর ওর সামনে আসবো না, কোনোভাবে ডিস্টার্ব করবো না। কয়েকদিন পর পরীক্ষা, তাই পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে ব্যস্ত করে ফেললাম। যথেষ্ট চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু পরীক্ষা আর ভালো হলো না। একটু কষ্ট হলো বটে। তারপর সবকিছু বাদ দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে লাগলাম। তো আর কি, আলতু আলতু সব কাজ ফেলে দিয়ে পড়াশোনায় মনোযোগ দিলাম। নিয়মিত ক্লাস কোচিং করেই আমার সময় পার হয়ে যেতে লাগলো। লাস্ট 2 মাস নিজেকে অনেকটাই সামলে নিয়েছি। নিয়মিত একটাই রুটিন মেনে চলি। আমার এই পরিবর্তন দেখে বাবা মা অনেক খুশি। আর এতদিন নীলা আপু বা ওই বাড়ির পাশেই যাইনি।
তবে দেখা হয়েছিল একদিন ভার্সিটি ক্যাম্পাসে। ও চোখে আমার জন্য শুধু ঘৃণাই দেখেছিলাম। পরীক্ষার আর 10 দিন বাকি, তাই জোর দিয়ে পড়াশোনা করছি। আর বাসা থেকে বের হওয়া একদম বন্ধ করে দিয়েছি। এতক্ষণ যা শুনছিলেন সেটা ছিল অতীত। চলেন এখন বাস্তবে ফেরা যাক। আসতে পারি? আমার ভাবনায় ছেদ পড়ল নীলা আপুর ডাকে। তাকে দেখি দরজার বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আভি কিছু বলে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। তারপর উনি ভিতরে আসলেন, এসে বলতে লাগলেন, কিরে, তুই এসে শুয়ে আছিস, ব্যাগপত্র গুছাবি কখন? জলদি কর, বাসাতে সবাই তোদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তোর কি জিনিস লাগবে তুই আমাকে বল, আমি ব্যাগে গুছিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। নীলা আপু হঠাৎ আমার সাথে এরকম অদ্ভুত আচরণ করছেন কেন? এ তো কয়েকদিন আগেও তো আমাকে দেখতে পেত না। আমাকে এরকম ঘৃণা করে বললেই চলে, আর এখন নিজে এসেই আমার সাথে মিশতে চাচ্ছে। আগের মতো নর্মাল হয়ে কথা বলছে। কাহিনী কি? কিরে, কি ভাবছিস বসে বসে? আমি তোকে কিছু বলেছিলাম? না কিছু না। ও আচ্ছা। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তুই তো দেখছি কয়েকদিনে একেবারে বদলে গেছিস। কই না তো, আমি তো আগের মতোই আছি। সে তো দেখতেই পাচ্ছি। নিজে থেকেই কিছু বলিস না, কেমন জানি ঠান্ডা ঠান্ডা মেজাজ। আমি কিছু জিজ্ঞাসা করলেই গম্ভীরভাবে উত্তর দিচ্ছিস। কিরে, তুই শুনছিস? মানে আমি নীলা আপুর এরকম ব্যবহারে অবাক হয়ে আছি। কি মুখে কথা নাই? হ্যাঁ শুনছি, আপনি বলেন। কচু শুনেছিস? কিছু বললেন? না, কিছু বলিনি। তুই বরং বল, তোর কি কি জিনিস গোছাতে হবে। না ধন্যবাদ, আপনাকে কিছু করতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি। কিরে, তুই কখন থেকে আপনি আপনি করছিস? তুই আমাকে আপনি কবে থেকে বলছিস? আগে বলিনি তো কি হয়েছে, এখন তো বলছি। তাছাড়া বড় আপুকে তো আপনি করেই বলবো, তাই না? নীলা কিছু বলতে চাইছিল, কিন্তু আমি উঠে গিয়ে আলমারি থেকে এক মনে দেখে দেখে কাপড় বের করছিলাম ব্যাগে ভরার জন্য। তারপর নীলা আপু কিছুক্ষণ পিছনে দাঁড়িয়ে থেকে চলে গেলেন। এখন আমি দাদু বাড়িতে নিজের রুম গোছাচ্ছি। চাঁদের রুমটা আমি নিয়েছি। অবশ্য আমার জন্য আগে থেকেই একটা রুম গোছগাছ করে রাখা হয়েছিল, কিন্তু সেটা নীলা আপুর পাশের রুম ছিল। সবকিছু ঠিকঠাক করে যখন বিছানায় গিয়ে শুলাম, তখন একটা চুড়িওয়ালা হাত আমার দিকে একটা শরবতের গ্লাস এগিয়ে দিল। এটা নীলা আপু। আমি ধন্যবাদ বলে শরবতটা নিলাম। যখন শরবতটা মুখে দিতে যাব, তখন দেখি নীলা আপু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি গ্লাসটা খালি করে নীলা আপুর হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে ধন্যবাদ বললাম, কিন্তু নীলা আপু ঠিক আগের মতোই তাকিয়ে আছে। আমি বললাম, কিছু কি বলবেন? তোর জন্য আগে থেকেই একটা রুম পরিষ্কার করা হয়েছিল, তুই আবার ছাদের এই রুমটাতে আসলি কেন? জি, আসলে আমার এই রুমটা খুব পছন্দ হয়েছে। কেমন নিরিবিলি, আর সবসময় খুব ভালো আলো বাতাস আসে। তাছাড়া ছাদটা একেবারেই পাশে আছে, তাই আর কি। ও আচ্ছা, তাহলে নিচে চল, সবাই খেতে বসেছে। আপনি যান, আমি একটু পরে আসছি। কেন? আমার সাথে এখন গেলে তোর কি কোনো সমস্যা হবে? আরে না না, তা তো কেন হবে? আপনি এমনটা ভাবছেন কেন? আসলে এতক্ষণ কাজ করেছি তো, তাই একটু ফ্রেশ হয়ে যাব। আপনি যান। তারপর নীলা আপু আমার দিকে কিছুক্ষণ নিরাশ চোখে তাকিয়ে থেকে চলে গেল। অতপর রাতের খাবারও কিছুক্ষণ পড়াশোনার পর আর ভালো লাগছিল না, তাই আমি ছাদে এসে রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি। হঠাৎ কারো পায়ের শব্দে পেলাম, পিছনে তাকিয়ে দেখি নীলা আপু দাঁড়িয়ে আছে। মুখে মিষ্টি একটা হাসি লেগে আছে, পরনে আবার একটা শাড়ি। আমি একটুখানি তাকিয়ে আবার ঘুরে দাঁড়ালাম। সামনের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে ছাদে কি করছেন? আগে তুই বল, তুই এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর পড়তে ভালো লাগছিল না, তাই এখানে এসেছি। আমিও এই জন্যই আসছি। ও আচ্ছা, বলে নিজের মতো দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর পেছন থেকে নীলা আপু রাগী গলায় বলল, আচ্ছা, তোর সমস্যা কি বলতো? আমার আবার কি সমস্যা হবে? না তো, আমার কোনো সমস্যা নেই। এদিক ওদিক আমার দিকে তাকিয়ে কথা বল। কি বলবো? আচ্ছা, তুই কি আমার উপরে রেগে আছিস নাকি ইগনোর করছিস? কি আশ্চর্য, আমি আপনার উপর রাগ করলাম কখন? আর আপনাকে ইগনোরই বা কোথায় করলাম? তাহলে আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু তুই তো আমার সাথে কথা বলতেই চাচ্ছিস না। আর কি কখন থেকে আপনি আপনি করছিস? কোথায় কথা বলছি না? আমি তো আপনার তাকে ঠিকভাবে কথা বলছি।
লাভি প্লিজ এরকম করিস না, আমার আর ভালো লাগছে না। তুই আবার আগের মতো কথা বল না। আগে তো কত বকবক করতি, বকবক করে আমার মাথা গরম করে দিতি। নীলাপু এটা কেন, ওটা কেন, আর এখন কি হয়েছে তোর? কিছুই হয়নি। আগে আপনাকে বিরক্ত করতাম, তার জন্য সরি। আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছিলাম, তার জন্য সরি। আবার এখানে এসেও আপনাকে অস্বস্তির মধ্যে ফেলে দিলাম, তার জন্য সরি। আসলে আমার এছাড়া কোনো উপায় ছিল না, মায়ের কথা এখানে আসতেই হলো। আমি তোকে কি বলছি আর তুই কি বলছিস? তুই ওই দিনের জন্য এমন করছিস তাই না? আচ্ছা আমি সরি, তোকে ওই দিন থাপ্পড় মারা আর ওই রকম কথাগুলো বলা আমার একদমই উচিত হয়নি। আমি হয়তো একটু বেশি বেশি করে ফেলেছিলাম। আপনি সরি বলছেন কেন? আসলে আমি ওই দিন কাজই এমন করেছিলাম। আপনার জায়গায় যে কেউ থাকলেও এমনই করতাম, হয়তো তার থেকে বেশি কিছুই করতো। আপনি তো শুধু তাহলে তুই আমার সাথে ঠিক করে কথা বলছিস না কেন? সব ভুলে গিয়ে আবার আগের মতো হয়ে যা না। আমরা আবার আগের মতো মজা করে থাকবো একসাথে। তোর মনে আছে আমরা ছোটবেলা থেকে এই চেষ্টা করতাম যেন সবাই একই বাসাতেই থাকতে পারি? এখন তো আমরা সবাই একই সাথেই আছি, কিন্তু তুই কেমন জানি হয়ে গেছিস। আগের মতো হয়ে যা না প্লিজ। এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে। আমি অন্যদিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে বললাম, সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এখন না, সবকিছু আগের মতো নেই। কথাটা বলেই ছাদ থেকে চলে এলাম। এখন একটা কথাই আমার মাথায় ঘুরছে যে নীলার কি হয়েছে, হঠাৎ করেই ওর এরকম পরিবর্তন কি করে হলো? যে ঘটনার রেশ আমি এখনো কাটাতে পারিনি। ও কি করে এত সহজে? সকালে ঘুম থেকে উঠে মাথায় বিরক্তি চেপে বসলো। এমনিতে রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিলাম, আর এখন এত সকালে নীলা আপু এসে আমার স্বাদের ঘুমটা ভাঙিয়ে দিল। তাই বললাম নীলা আপুকে, আপনাকে কে বলেছে আমাকে ঘুম থেকে জাগাতে? ও মা, কতটা বেলা হয়েছে দেখেছিস? আর কত ঘুমাবি? তাতে কি হয়েছে? আমার যখন মন চায় আমি তখন উঠবো, আপনি ডাকবেন কেন? আরে তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো ধুর! আমি বিরক্তির শব্দটা করে শরীর উপর দেয়া কাঁথা আছড়ে ফেলে দিয়ে বিছানা থেকে নেমে পড়লাম আর ওয়াশরুমের দিকেই যাচ্ছিলাম। তখনই নীলা পিছন থেকে, ওই শোন, আমার সাথে একদম মেজাজ দেখাবি না। আমি তোর মায়ের কথায় তোরে ডাকতে এসেছিলাম। কাকিমা বলেছিল যে আজকে নাকি তোর একটা ক্লাস টেস্ট আছে, সেজন্যই এসেছিলাম। চাটা খেয়ে নিস। চায়ের কাপটা একরকম আছড়ে রেখেই দিয়ে চলে গেল। আমি মনে মনে কিছুটা অনুতপ্ত হলাম। মাকে আমি বলেছিলাম আমাকে যেন ডেকে দেয়, আর এখন নিজেই ভুলে গেছি। বেচারি ডাকতে এলো, অথচ এতগুলো কথা শুনিয়ে দিলাম। কার মুখ দেখে যে ঘুমাতে গিয়েছিলাম। রাতে আয়নার সামনে যাওয়াটা একদমই ঠিক হয়নি। তড়িঘড়ি করে রেডি হয়ে নোটস ঘাঁটতে লাগলাম। নাস্তা খাওয়ার সময় নেই, আর নিচেও গেলাম না। কিছুক্ষণ পর দেখি নীলা আপু প্লেটে করে নাস্তা নিয়ে এলো। এসেই তার সামনে রেখে দিয়ে বলল, কাকিমা পাঠিয়েছে, খেয়ে নিস। কথাটা আমার কেমন যেন নিরামিষ নিরামিষ লাগলো। আমি কিছু বলার আগেই নীলা আপু চলে গেল। তারপর খেয়ে নিলাম। কিছুক্ষণ পর ভার্সিটি যাওয়ার জন্য নিচে আসতেই মা জিজ্ঞেস করলো, কিরে কোথায় যাচ্ছিস? খাবি না? আমি বেশ অবাক হয়ে বললাম, একটু আগে তো তুমি। এটুকু বলেই থেমে গেলাম। তাকে দেখি নীলা আপু টেবিলে বসে নিজের মতোই খাচ্ছে। এখন যেন খাওয়াটাই ওনার একমাত্র কাজ, অন্য কোনো দিকে তাকানোর তার সময় নেই। আমি মাকে আর কিছু না বলে বেরিয়ে পড়লাম। পরীক্ষা শেষ করে হল থেকে বের হয়ে দেখি নীলা আপু দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগে জিজ্ঞেস করলো, কিরে পরীক্ষা কেমন হলো? ভালোই। গুড। এখন কি বাসাতেই ফিরবি? না, একটু সময় লাগবে, আমার লাইব্রেরিতে একটু কাজ আছে। ও আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আচ্ছা, ওই দাঁড়া। কিছু বলবেন? না চল। কোথায়? কেন, তুই কি লাইব্রেরিতে যাবি? হ্যাঁ, তা তো যাবই। তাহলে চল। আপনিও যাবেন? কেন, তোর কোনো সমস্যা আছে? না, তা হবে কেন, চলুন। তারপর লাইব্রেরিতে ঢুকতেই দেখি ঋতু বসে আছে সেখানে। চোখাচোখি হতেই সে আমাকে ডাক দিল। আমি কয়েকটা বই নিয়ে ওর পাশেই বসে পড়লাম। কিছু জিনিস নোট করতে হবে। তখন পাশ থেকে ঋতু বলে উঠল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালোই। তোমাকে তো আজকাল দেখাই যায় না, ফোন দিলেও তো পায় না। আজকাল কি করো? হ্যাঁ না, আসলে আমি নতুন একটা নাম্বার নিয়েছি, তাই আমাকে ফোনে পাচ্ছিলে না। আর জানোই তো, কিছুদিন পর পরীক্ষা। আমি তো তোমার মতো ব্রিলিয়েন্ট না, আমার সব পড়াই বাকি পড়ে গেছে।
সেজন্য এই কয়েকদিন একটু বুঝোই তো। ও আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তোমার নতুন নাম্বারটা কি দেওয়া যাবে? আমি কিছু একটা বলতে যাব, তখনই সামনে থেকে একটা গুরু গম্ভীর রাগী গলার আওয়াজ এলো। আই মে লাইব্রেরি কি কথার জায়গা? এইটুকু ম্যানার্স এতদিনও শেখনি? জি, এটাই নীলা আপু। ঋতু নীলা আপুর দিকে তাকিয়ে বলল, সরি আপু। ঠিক আছে, যেই কাজে এসেছো সেই কাজ করো, অন্যদের বিরক্ত করো না। আচ্ছা আপু। এরপর ঋতু একটাও টু শব্দ করলো না। এরপর কিছুক্ষণ ঋতু বই ঘেটে নিঃশব্দে কখন যে চলে গেল টেরই পেলাম না। আমার কাজ শেষ হতেই উঠে পড়লাম। অনেকটা সময় ধরে এখানে বসেছিলাম। নীলাপুর দিকে তাকিয়ে দেখলাম একটা খোলা বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ওনাকে ডাক দিতে গিয়েও ডাক দিতে পারলাম না, কারণ ওর মায়াভরা মুখের দিকে চোখ আটকে গেছে। এভাবে ওর মায়াভরা মুখটা আগে দেখিনি। কি অপরূপ লাগছে ওকে ঘুমন্ত অবস্থায়। এক মনে তাকিয়েছিলাম, জানি না কতক্ষণ এভাবে তাকিয়েছিলাম। হঠাৎ করে কাঁধে কারো হাত অনুভব করতেই লাফিয়ে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি ঝাড়ুদার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বলল, সরি মামা, প্রেম ব্যাঘাত ঘটালাম। এভাবে হুঁশ জ্ঞান হারিয়ে ফেললে কি চলে? কখন থেকে ডাকতাছি। লোকটার কথার শব্দে নীলাপুর ঘুম ভেঙে গেল। বই থেকে মাথা তুলে ঘটনা বোঝার চেষ্টা করছে। আমি তখন কি বলবো ভেবে পাচ্ছি না। তখন লোকটা আমার বলল, তবে আপনাদের খুব ভালো মানিয়েছে। আজকাল এমন প্রেমিক দেখা যায় না মামা, যে প্রেমিকার মুখের দিকে তাকিয়ে থেকে এভাবে হারিয়ে যায়। আমারও একটা প্রেমিকা ছিল, কিন্তু সে বুঝেনি, আমাকে ছেড়ে চলে যায়। আমি দোয়া করি আপনারা সুখী হন। আমি যাই, অনেক কাজ আছে। লোকটা আমাকে পাথর বানিয়ে দিয়ে চলে গেল। আমার হাত পা পুরো অসাড় হয়ে গেল। নীলাপুর দিকে তাকাতেই পারছি না, না জানি কি ভাবছে এখন। তখনই নীলাপুর আওয়াজ এলো। কিরে, যাবি না? এভাবে দাঁড়িয়ে আছিস কেন ওখানে? মাথা তুলে দেখি নীলাপু দরজার কাছে দাঁড়িয়ে কথাটা বলল, আর সেটা খুব স্বাভাবিকভাবেই। কিছু বুঝতে পারেনি নাকি কিছু শুনতে পারেনি, কি জানি কি হচ্ছে আমার সাথে। কিরে, আবার কি ভাবছিস? অনেকটা দেরি হয়ে গেছে তো। আমি একরকম রোবটের মতোই ওখান থেকে বেরিয়ে গেলাম। বাইরে সে বাইকে বসতে দেখা নীলা আপু। আমি বললাম, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বাসাতে যাবেন না? যাবো তো। তাহলে যান, সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে থাকবেন না। সেই জন্যই তো এলাম। আসলে ড্রাইভার কাকাকে সে কখনোই আসতে পাঠিয়ে দিয়েছি। কেন? আরে, বয়স্ক মানুষকে শুধু শুধু এতক্ষণ বসিয়ে রাখবো কেন? তাই বলেছি চলে যেতে। আর তোর যদি কোনো সমস্যা থাকে তো বল, আমি অন্য গাড়ি করে চলে যাব। কি বলেছি, আবার অসুবিধা আছে? ও আচ্ছা, চল তাহলে। উঠেন। কিছু দূর যাওয়ার পর আমি বললাম, নীলাভু, সকালের ব্যবহারের জন্য আমি আসলে সরি। জানি না ঘুম থেকে উঠে কি হয়ে গেল। হুম বিশেষ করুন, আমি আসলে ওইভাবে বলতে চাইনি। হুম কি হলো, আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন? এই থাম থাম, এখানেই থাম। হঠাৎ করে এমন বলায় ভয় পেয়ে গেলাম আর বাইকটা দাঁড় করিয়ে বললাম, কি হলো, কি হলো? ওইদিকে দেখ, ফুচকার দোকান। চল ফুচকা খাবো, অনেকদিন ধরে খাই না রে। বলেই হাঁটতে লাগলো। আমি আর কি বলবো, গেলাম পিছু পিছু। কিছুটা বিরক্তি নিয়ে নীলাপুর পিছনে গিয়ে দাঁড়ালাম। তখন নীলাপু পিছন ফিরে বলল, এই তুই খাবি? আশ্চর্য, এখানে এসেছি যখন নিশ্চয়ই খাবো। তাই কিছুটা বিরক্তি নিয়ে বললাম, না খাবো না। আচ্ছা ঠিক আছে, ওই মামা শুধু আমাকেই দেন। বিষয়টা অপমানজনক, তাই পিছনের চেয়ারটাতে ঠাস করে বসে পড়লাম। আর নীলাপু ফুচকার প্লেটটা নিয়ে আমার পাশের চেয়ারটাতেই বসলো। একা একা খাচ্ছি, আমি যে হা করে বসে আছি তা আর দেখলো না। আমি নিরুপায় হয়ে বসে আছি, বলতেও পারছি না আমিও খাবো। আমি তো অনেক দিন ধরে খাই না। তখন হঠাৎ করে আমার চোখটা আটকে গেল সামনের আর একটা দোকানে। উঠে দাঁড়িয়ে ভালো করে দেখে নিলাম, হ্যাঁ, এটা তো নিলয়। সাথে একটা শাড়ি পরা মেয়ে খুবই ক্লোজ ভাবে বসে আছে আর একে অপরকে খাইয়ে দিচ্ছে। তারপর আমি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়েছিলাম আর নীলাপুকে বললাম, নীলাপু, নীলাপু। হুম কি হয়েছে? ওটা নিলয় ভাইয়া না? কিন্তু নীলাপু ওইদিকে একবার তাকিয়ে আমাকে বলল, তো ওনার সাথে তো একটা। ওটা ওর বউ। আমি অনেকটা অবাক হয়ে নীলাপুর দিকে তাকিয়ে রইলাম। কি হলো ব্যাপারটা? এত বড় একটা জিনিস এত সহজে বলছে।
আমি অবাক হয়ে বসে বসে এটাই ভাবতে লাগলাম। কিরে, এখানে বসে থাকবি নাকি? চল, বাড়ি ফিরতে হবে। কথাটা বলেই হাঁটতে লাগলো। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আসলে ঘটনা কি, এদিকে নীলাপু বাইকের কাছে দাঁড়িয়ে আছে, তাই আমি গিয়ে বাইকে উঠে পড়লাম। এখন নীলাপুকে কিছু জিজ্ঞেস করা যাবে না, যেভাবে দাঁড়িয়ে আছে মনে হয় না কিছু বলবে। সুযোগ বুঝে সব জানতে হবে। তারপর বাসাতে ফিরলাম। রাতে বিছানায় বসে শুয়ে শুয়ে পড়ছিলাম। বই পড়া বললে ভুল হবে, বই শুধু খুলেই রেখেছি। মন তো পড়ে আছে নীলাপুর বিষয়গুলো নিয়ে। একটু পর পানি পিপাসা লেগে গেল, কিন্তু বোতলে তো পানি নাই। নিচে যাওয়ার মুড নাই, তাই মাকে কয়েকটা চিল্লানি দিলাম। তারপর বউয়ের দিকে মনোনিবেশ করার চেষ্টা করলাম। অনেকটা সময় হয়ে গেল কিন্তু মা আসছে না, তাই আবারও চিল্লানি দেওয়ার জন্য হা করলাম। কিন্তু তার আগেই নীলা আপু এসে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকলো কখন টের তো পেলাম না। কিরে, এইভাবে গরুর মতো চিল্লাচ্ছিস কেন? আমার কাজ ছিল তাই আম্মুকে ডাকছিলাম, কিন্তু আপনাকে তো ডাকিনি। আপনি আসলেন যে? কাকিমা রান্না করতেছে, কি বলার আছে আমাকে বল। ওই মানে, আসলে খাওয়ার পানি শেষ হয়ে গেছে তাই জন্য ডাকছিলাম। কি, এই সাধারণ একটা কাজের জন্য তুই কাকিমাকে এইভাবে ডাকছিলি? নিজে গিয়েই তো আনতে পারিস। তো কি হয়েছে, আমার তো নিচে যেতে ইচ্ছে করছিল না, তাই মাকে ডাকছিলাম। আর আপনার যদি অসুবিধা হয় তো আপনাকে এনে দিতে হবে না আম্মু। ওই চুপ, বোতল দে। এই যে এখানে আছে। তারপর বোতল সেটা নিয়ে চলে গেল। একটু পর আবার আসলো নীলা আপু। এই নে তোর পানির বোতল। তখন আমি বই থেকে মুখ তুলে দেখি নীলা আপু আমার দিকেই তাকিয়ে আছে। আমি বললাম, কিছু কি বলবেন? না। পরক্ষণে আবার নীলা আপু বলে উঠল, অ্যাটলিস্ট একটা ধন্যবাদ তো দিতে পারতিস নাকি? কেন? কেন মানে, আমি এত কষ্ট করে পানি এনে দিলাম, একটা ধন্যবাদ তো দেওয়া উচিত, তাই না? ও ধন্যবাদ। তারপর আমি আবারও বইয়ের দিকে চোখ দিলাম। তখন নীলা আপু আবারও বলে উঠল, আচ্ছা, কি পড়ছিস? বই। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। তাহলে জিজ্ঞেস করছেন কেন? আজব তো, এভাবে কথা বলছিস কেন? আমি আবার কিভাবে কথা বললাম? ধুর। বিরক্তি নিয়ে রুম থেকে চলে গেল। আমি বসে বসে মুচকি মুচকি হাসতে লাগলাম। হ্যাঁ যাক, প্রতিশোধ ঠিকঠাক ভাবে নেওয়া গেছে। এখন বুঝবে ফুচকার দোকানে আমার কেমন লাগছিল। কেন জানি না, খুব মজা লাগছে। আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বিছানার উপর উঠে নাচানাচি শুরু করে দিলাম। হঠাৎ করে দরজার দিকে চোখ পড়তেই কাঠ হয়ে গেলাম। নীলা আপু অবাক হয়ে চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে। নীলা আবার এখানে কি করতে এলো? আমি আবার বিছানার উপর চুপ করে বসে পড়লাম। তার বইটা হাতে নিয়ে ওটাতেই মুখ গুজলাম। গাটা একটু কাত করে দেখলাম নীলা আপু একদম বিছানার ধারে এসে দাঁড়িয়ে আছে। তাকে দেখি মুখে আবার মুচকি হাসি। যেটা ভয় ছিল ঠিক সেটাই হলো। নীলা আপু আমাকে জিজ্ঞেস করলো, লাবিব, তুই এতক্ষণ কি করছিলি রে? কই না তো, কিছু না। আচ্ছা তাই? আপনি আবার এখানে কি করতে আসছেন? তোর মা পাঠালো, নিচে গিয়ে খাবার খেতে বলেছে। নাকি খাবারটাও উপরে এনে দিয়ে যাব? না থাক, আমি নিচে গিয়েই খাবো। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, আয় তাহলে। আর শোন, নেক্সট টাইম দরজাটা লাগিয়ে নিস, কেন? কারণ এরকম নাচ দেখে মানুষ হার্ট অ্যাটাক করতে পারে। কথাটা বলে উচ্চস্বরে হাসতে হাসতে চলে গেল। আমাকে এরকম একটা অপমান করবে ভাবতেই পারিনি। কিন্তু এরকম হৃদয় কাড়া হাসি শুনে কেউ আর রাগ করে থাকতে পারে না, কেউই না। যাই হোক, আমি খাবার টেবিলে আসতেই দেখি নীলা আপু খাবার টেবিল ছেড়ে উঠে যাচ্ছে, আর বাকিরা সবাই অট্টহাসি দিতে ব্যস্ত। অতঃপর এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছু বুঝতে না পেরে টেবিলে গিয়ে বললাম, জেঠিমা, আমাকে খাবার দিতেই দাদু জিজ্ঞেস করলো, তা দাদু ভাই, তোমার পরীক্ষা যেন কবে থেকে? এই তো পরের সোমবারে। ও, তাহলে তো আর কয়েকটা দিন মাত্র। তো প্রস্তুতি কেমন? জি মোটামুটি ভালোই। তা পরীক্ষা শেষ হবে কবে? কোনো রকম সমস্যা না হলে মোটামুটি 15 দিন। আচ্ছা, তাহলে তো খুবই ভালো হয়। এরপর দাদু বাবা আর জেঠুকে উদ্দেশ্য করে বলল, তোরা তাহলে সব কিছু তৈরি করা শুরু কর এখন থেকেই। আর তো মাত্র কটা দিন। ক্যাটারিং নিয়ে তোদের চিন্তা করতে হবে না, ওটা আমার বন্ধু মালেক দেখে নিবে। ওর অনেক ভালো জানাশোনা লোক আছে। তোরা বরং অন্যান্য দিকটা দেখ, আমি নেমন্তন্নের দিকটা দেখছি।
বাবার জেঠু মাথা ঝাঁকালো। আমি অবাক হয়ে দাদুকে জিজ্ঞেস করলাম, বাসাতে কি কোনো অনুষ্ঠান আছে দাদু? আছে তো। কিন্তু কিসের অনুষ্ঠান? তখন মা পিছন থেকে বলল। কিসের আবার বিয়ের অনুষ্ঠান? আমি হকচকিয়ে বললাম, বিয়ে? কার বিয়ে? কার আবার? আমাদের নীলার। কি, নীলা আপুর বিয়ে? হ্যাঁ, এতটা অবাক হচ্ছিস কেন? আমাদের মেয়ে যখন বড় হয়েছে তখন বিয়ে তো দিতেই হবে। কতদিন আর এভাবে বসে রাখ? হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু কার সাথে? তখন জেঠিমা বলল, আরে সেটা বড় কথা না, বড় কথা হলো নীলার ছেলেটাকে পছন্দ হয়ে গেছে। এতদিন কত সম্বন্ধ এলো কিন্তু নীলার কাউকে পছন্দ হয়নি, কিন্তু এবারে এক কথায় রাজি। আর নীলাকেও ছেলের মা বাবার খুব পছন্দ হয়েছে। তারা চাইছে যত দ্রুত সম্ভব নীলাকে তাদের ছেলের বউ করে নিতে। আর ছেলে? তুই ছেলে নিয়ে পড়ে আছিস কেন? তার মানে ছেলেরা কি নীলা আপুকে পছন্দ হয়েছে? আরে এমন কোনো ছেলে আছে যে আমাদের নীলাকে পছন্দ করবে না? তাছাড়া ছেলের মা বাবাও বলেছে যে আমাদের পছন্দ মানে ছেলের পছন্দ। কত ভালো ছেলে বল, আজকাল কি এমন ছেলে পাওয়া যায়? আমার নীলাটা খুব ভাগ্যবতী। আমি শিওর এই ছেলে আমার মেয়েকে অনেক ভালো রাখবে। ও। আমি মাথা নিচু করে আমার খাবার খেতে লাগলাম। বাকিরা নিজেদের মধ্যে কথা বলছে। কি হলো এটা? নীলাপুর বিয়ে ঠিক হয়ে গেছে আর নীলাপুর আছি। ভালোই, আমার তাতে কি? আমার এসব নিয়ে ভেবে কি করব? এসব বলে নিজেকে বোঝাচ্ছি ঠিকই, কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি অনুভব হচ্ছে। খাবার শেষে সোজা চলে এলাম, বিছানায় এসে চুপ করে বসে আছি। না, আসলে আমি ভুল ভাবছি। বারবার একই ভুল কেন করছি? আসলে এখানে এসে নীলাপুর ব্যবহারে আমি অনেক কিছুই ভেবেছিলাম। ভালোই হয়েছে, এত তাড়াতাড়ি ভুলটা ভেঙে গেছে। রুমে আর ভালো লাগছে না, তাই ছাদে চলে আসলাম। ছাদের মধ্যে এসে অন্যদিকে তাকিয়ে রইলাম। আবার সেই কষ্টটা নাড়া দিয়ে উঠল। কেন সব ভাবতে লাগলাম? হঠাৎ ছাদের অন্যদিকে চোখ গেল। দেখি নীলা আপু ছাদের ব্যালকনিতে হেলান দিয়ে ফোন টিপছে। হয়তো আগে থেকে এখানে এসেছে, নয়তোবা আমার পরে। এলো তো এলোই, আমাকে দেখলোই না। ভেবেছিলাম আজকে নীলা আপুকে নিলয়ের ব্যাপারটা জিজ্ঞেস করব, কিন্তু এখন আর তা জানার ইচ্ছে নেই। জেনেই বা কি করব? দেখে মনে হচ্ছে কারোর সাথে মন দিয়ে চ্যাটিং করছে। থাক, আর ডিস্টার্ব না করি। যেই ছাদ থেকে নিচে নামতে যাব তখনই নীলা আপু ডাক দিল আমাকে। মুখে দেখি হাসি লেগে আছে। বাহ, নিজের বিয়ের খবর শুনে এত খুশি? নীলা আপু আমার কাছে এসেই হাসি মুখে জিজ্ঞেস করলো, কিরে, ছাদে কখন এলি? আবার চলেও যাচ্ছিস? এই তো হাওয়া খেতে এসেছিলাম। হাওয়া খাওয়া হয়েছে তাই রুমে যাচ্ছি, অনেক পড়া আছে। ও, তোর তো আবার কিছুদিন পর পরীক্ষা। যা পড়তে বস গিয়ে। কোনো সমস্যা হলে আমাকে বলবি। আচ্ছা। আমি এটা বলেই চলে এলাম। আমি ভেবেছিলাম যে আমাকে ডেকে কথা বলবে, এভাবে যে দাঁড়িয়ে দিবে তা ভাবেনি। মুখে কি হাসি দেখো! আরে বাবা, বিয়ে হতে যাচ্ছে তাতে কি? এত অদীক্ষাতা দেখানোর কি আছে? ফালতু। শেষ পরীক্ষাটা দিয়ে এসে দেখি বাড়িতে লোকজনের অভাব নেই, সবাই কাজ করছে। বাড়িটা সুন্দর করে সাজানো হচ্ছে আর কি, আর নানা রঙের বাতি দিয়ে সাজানো হচ্ছে। এই বাড়িটা বিয়ে বলে কথা। আমি এদিক ওদিক তাকিয়ে নিজের রুমে যাচ্ছিলাম। সবাই দেখে খুব ব্যস্ত। আমি কারো নজরে পড়লাম না। মনে হয় আজকে আমার শেষ পরীক্ষা ছিল, কিন্তু মনে হচ্ছে এমন কেউ এই বাসাতে নেই যে আমার পরীক্ষা কেমন হলো তা জিজ্ঞেস করবে। আমি নিজের রুমে এসে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছে না, তাই ভাবছি যাই ছাদে যাই, যদি একটু ভালো লাগে। কিন্তু বাইরে এসে দেখি ছাদে এক প্রকার জলসা চলছে। সবাই মিলে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। সবার মাঝখানে বসে আছে নীলা আপু, সেও সবার সাথে হাসছে। নীলাপুর হাসির শব্দটা বরাবরই সুন্দর। সবার হাসির মাঝেও এই হাসিটা আলাদা করা যায়। কিছুক্ষণ সেখানে তাকিয়ে থেকে আবার নিজের রুমে চলে এলাম। এখন কি শান্তিতে ছাদেও যেতে পারবো না? রুমে এসে গালে হাত দিয়ে বসে আছি, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে। ক্ষুধাও লাগছে অনেক। আসলে দুপুরে কিছু খাইনি, ক্ষুধার সহ্য করতে না পেরে নিচে চলে এলাম। নিচে এসেই আম্মুকে পেয়ে গেলাম। কার সাথে জানি কথা বলছে, তাই তার পাশে গিয়ে দাঁড়ালাম আর বলতে লাগলাম, মা 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 ওই আন্টিটার সাথে কথা বলছে। আমি যে ডাকতেছি সেটা মনে হয় শুনতেই পাচ্ছে না। মা। এটা কি ধরনের ব্যবহার লাবি? তুই দেখছিস না একজনের সাথে কথা বলছি? কিন্তু মা, আমার খিদে। আমার কথাটা শোনার আগে আম্মু সেই আন্টির সাথে কথা বলতে বলতে হেঁটে চলে গেল, আর আমি হা হয়ে তাকিয়েছিলাম।
এমনটাও আমার সাথে হবার ছিল? এতদিন আম্মু খাবার নিয়ে আমার পিছু পিছু ঘুরতো, আর আজকে আমি নিজে থেকে যাচ্ছি তবুও পাচ্ছি না। মনে হচ্ছে না এটা আমার নিজের বাড়ি আর বাড়ির মানুষগুলো আমার আপনজন। সবাই আজকে এতটা ব্যস্ত যে আমাকে ভুলেই গেছে। কিছুক্ষণ ছন্নছাড়া হয়ে এদিক সেদিক ঘুরলাম, যদি আমার মুখ দেখে কারোর মায়া হয় আর কি। না, একে তো খালি পেট, তার উপর আবার এই কোলাহল, ভালো লাগছিল না। তাই আমার নিজের রুমে চলে এলাম। তখন হঠাৎ লাবিব, নীলাপুর কণ্ঠ শুনে হকচকিয়ে উঠে বসে পড়লাম। উঠেই নীলাপুর দিকে হা করে তাকিয়েছিলাম। নীলাপু এখন বউ সাজে আছে, শুধু ঘোমটাটাই নেই মাথায় তার। অনেক সুন্দর লাগছে এই সাজে তাকে। মন চাচ্ছে অপলক তাকিয়ে থাকি। পরক্ষণে মনে হলো একটু পর ওর বিয়ে, তাই এসব ভেবে লাভ নেই। চোখ নামিয়ে জিজ্ঞেস করতে যাব আমার রুমে কেন। তার আগে নীলাপু বলল, লাবিব তোর পরীক্ষা কেমন হলো? আমি অবাক হয়ে মাথা ঝাঁকালাম, এটা জানার জন্য যে সে এই সময় এখানে কেন। আচ্ছা, তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলুন। আসলে কি করে যে বলবো, সমস্যা নেই, বলেন। আসলে আরে নীলা, তুই এখন এখানে কি করছিস? দরজার কাছ থেকে মা এই কথাটা বলল। মার দিকে তাকাতেই নীলা আপু চমকে উঠল আর বলল, আসলে ওর সাথে আমার কিছু কথা বলার ছিল, সেই জন্যই। এখন আবার কি কথা তোর? পরে অনেক সময় পাবি কথা বলার জন্য, তখন বলিস। এখন যা, নিজের রুমে যা। নীলা আপু আর কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে চলে গেল। তখন মা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, নে, জলদি এগুলো পরে রেডি হয়ে নে। আমি মার হাতের দিকে তাকিয়ে দেখি বড় শেরওয়ানি আর পায়জামা। আমি অবাক হয়ে মার দিকে তাকালাম। তখন মা একটা মুচকি হাসি দিল। মায়ের সেই হাসিতে যেন আমি আমার সব উত্তর পেয়ে গেলাম। সাথে সাথে আমি আবেগে মাকে জড়িয়ে ধরলাম। তখন মা আমার কপালে একটা চুমু দিয়ে বলল, জলদি রেডি হয়ে নিচে চলে আয়, সবাই অপেক্ষা করছে। মা চলে যাওয়ার পর নিজে নিজেই হাসতে লাগলাম। তার মানে এতদিন বাসার সবাই আমার সাথে গেম খেলছিল, আর নীলাও কম কিছু করেনি। আমি এতদিন বোকার মতো অসহায় হয়ে সবকিছু সহ্য করে গেছি। এখন আমি নীলার পাশে বরের বেশে বসে রয়েছি। কখনো ভাবতেও পারিনি এই দিনটা আসবে। অন্যান্য লোকেরা আমাদের সামনে বসে আছে, আর আমার নিকটে বসে আছে কাজী। এক ধরনের অসাধারণ অনুভূতি হচ্ছে। স্বপ্নে ভাবতে পারিনি নীলা আর আমার বিয়ে হবে। কাজী সাহেব নিজের কাজ করে যাচ্ছেন। অবশেষে বিয়ের কাজটা ঠিকভাবেই সম্পন্ন হলো। সবাই নীলাকে ঘরে নিয়ে যায়। একটু পর দাদু কাছে এলো আমার, আর নানা কথা বলতে লাগলো। আমি শুনেই যাচ্ছি। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে গেলাম। বুড়ো কথা বলছে তো বলেই যাচ্ছে। অবশেষে বুড়োর কথা থেমেছে। রাত 12টা বাজে। আমি দৌড়ে নীলার ঘরের সামনে গেলাম। মানে এটাই এখন আমাদের বাসর ঘর। আমি দরজার সামনে এসেই কয়েকটা বড় বড় নিঃশ্বাস ছাড়লাম। কয়েক সেকেন্ডেই যেন হার্টবিট ডাবল হয়ে গেছে, বুকটা ধড়ফড় করছে। যাই হোক, সাহস করে দরজা খুলতে গেলাম। কি, দরজা তো খুলছে না, মনে হয় ভিতর থেকে লক করা। কিন্তু বাসর ঘরে তো বরের ঢোকার আগে দরজা লক হয় না। আবার চেষ্টা করলাম কিন্তু দরজা খুলছে না, তাই বাধ্য হয়ে দরজায় টোকা দিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজাটা খুলে গেল। দরজা একটু ফাঁক হতেই আমি ভিতরে ঢুকে পড়লাম। গেই হা করে দাঁড়িয়ে রইলাম। আমার বউ গেল কই? না মানে বউ আছে কিন্তু বউ আর বউ নেই। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা নীলা বলল, কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? কি হয়েছে? তোমার বউয়ের সাজ কোথায়? ও আসলে ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই খুলে ফেলেছি। তুই তো জানিস আমি এসবে কমফোর্টেবল না। ও আচ্ছা, আর একটু অপেক্ষা করলে কি হতো? অন্তত আমার জন্য একটু সহ্য করতেন। নীলার কিছু না বলে ঘুরে বিছানায় গিয়ে বসে পড়ল। দুজনেই চুপচাপ বসে রয়েছি, কেউ কিছু বলছি না। নীলাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তাই আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? নীলা না সূচক মাথা নাড়িয়ে চুপ করে বসে আছে, আর কিছু একটা ভাবছে মনে মনে। আমি ওর দিকে ঘেঁষে বসে ওর হাতটা ধরলাম। নীলা আমাকে অবাক করে দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো, আর এক নাগারে বলতে লাগলো, সরি লাবিব, আমাদের মাঝে কিছু হওয়া সম্ভব না। আমি তোকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। মানে কি? আমি কথাটা শুনে দাঁড়িয়ে পড়লাম। নীলা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে, কি বলছো এসব? আই এম সরি লাবিব, বাট তোকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো নাকি? এটা কি কোনো মজা করার সময়?
আমি কোনো মজা করছি না, আমি সিরিয়াস। কথাটা বলে নীলা আমার দিকে ঘুরে তাকালো। ওর চোখে জল ছলছল করছে। ওকে দেখে মনে হচ্ছে ও সিরিয়াস, কিন্তু কেন? এত সব কিছু হয়ে যাবার পর এমনটা কেন? আমি যতটা জানি নীলার এই বিয়েতে যথেষ্ট সম্মতি ছিল, যার কারণে আজকে আমাদের বিয়ে হয়েছে। দেখো, আমি সত্যিই বুঝতে পারছি তুমি কি বলছো, কিন্তু এখন এসব বলার মানে কি? আর কেনই বা বলছো? আমি সরি লাবিব। আর কাঁদছো কেন? বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে চাইনি, আর ঠকাতেও চাইনি। আমি অনেক চেষ্টা করেছিলাম। মানে কি? কি হয়েছে একটু বলবে? আর এই কান্নাকাটি বন্ধ করো। আমি সরি। বুঝতে পারছি না আমি কি করব। এখন তো আমার কাঁদা উচিত, কিন্তু এ কেন কাঁদছে? তখন নীলা চোখ মুছতে মুছতে বলল, তোর মনে আছে বিয়ে হওয়ার আগে তোর রুমে গিয়েছিলাম? আছে। তুমি কিছু একটা বলতে চাইছিলে, কিন্তু আম্মু আশায় আর বলতে পারোনি। হ্যাঁ, আসলে নিলয়। কি আবারই নিলয়? এখানে আবার নিলয় কোথা থেকে আসলো? নিলয় এখন হসপিটালে আছে। ও, খুবই দুঃখজনক। কিন্তু হসপিটালে থাকার সাথে আমাকে না মেনে নেওয়ার কি কারণ? কারণ আছে। কি কারণ? আজকে ও শুধু হসপিটালে আমার কারণেই আছে। আমার কারণেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার কারণে মানে? নিলয় আমাকে এখন ভালোবাসে, আর ও চায়নি আমি বিয়ে করি। কিন্তু এক মিনিট। কিসের ভালোবাসা? নিলয় কে হয় তোমার? বিয়ে নিয়ে কথা বলার? ও নিজেই তো বিবাহিত। না, নিলয় বিয়ে করেনি। বিয়ে করেনি মানে? তুমি তো বলেছিলে ও বিয়ে করেছে। আর বিয়ে যদি না করে থাকে তাহলে ওই মেয়েটা কে ছিল? আসলে ব্যাপারটা একটু জটিল। নিলয়ের একটা যমজ ভাই আছে যার নাম নীল। আমিও সেটা জানতাম। কিছুদিন আগে নিলয় জানিয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। বিশ্বাস করলে হয়তো আজকে এত কিছু হতো না। কথাটা বলেই আবার কান্না শুরু করলো। আমার নীলের যমজ ভাইয়ের কথা শুনে কেমন যেন জট বেঁধে গেল। তখনই আমি বললাম, তার মানে তুমি বলতে চাচ্ছ ওই মেয়েটা নীলের বউ আর নিলয়ের ভাবি? আমি প্রথমে নিলয় আর ওর ভাবিকে একটা রেস্টুরেন্টে দেখেছিলাম। নিলয়ের সাথে অন্য মেয়েকে দেখে আমার রাগ উঠে যায়। তাই আমি ওদের সামনে যাই আর জিজ্ঞেস করি যে এই মেয়েটাকে। তখন নিলয় কোনো উত্তর দেয়নি। তখন ওর সাথে থাকা মেয়েটা মানে ভাবি বলেছিল নিলয় নাকি ওর স্বামী। কিছুদিন আগেই ওদের বিয়ে হয়েছে। নিলয়ের বিয়ের কথাটা যেন আমার বিশ্বাসই হচ্ছিল না। আমি বারবার নিলয়কে জিজ্ঞেস করার পরও কোনো উত্তর দিচ্ছিল না। তাই আমি ধরেই নিয়েছিলাম যে নিলয় আমাকে ঠকিয়ে বিয়ে করে নিয়েছে, যার কারণে আমি ওর সাথে সব যোগাযোগ বন্ধ করে দিই। ও আমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছিল। ওর প্রতি এত ঘৃণা সৃষ্টি হয়েছিল যে আমি দেখা করিনি। তাহলে কি করে জানলে ওটা ওর ভাবি ছিল? আর যদি ওর ভাবি ছিল তাহলে তাকে কেন স্বামী ভাবতো? নিশ্চয়ই মেয়েটা জানতো তারা জমজ ছিল। বলছি, কালকে কিছু জিনিস কেনার জন্য শপিং মলে যাই। এখানেই নিলয়ের মুখোমুখি হই, তাই বাধ্য হয়েই ওর কথা আমাকে শুনতে হয়েছিল। আসলে নিলয়ের ভাই নিলয় বাইরে থেকে লেখাপড়া করেছে। ওখানে থাকতেই নাকি ওর ভাইয়ের একটা মেয়ের সাথে রিলেশন হয়। দেশে আসার পরেই ওদের বিয়ে হয়, কিন্তু বিয়ের কয়েকদিন পর নাকি নীল মারা যায়। আর ওই মেয়ে নীলের মৃত্যুতে মেন্টালি ডিসেবল হয়ে পড়ে, আর নিলয়কে তার স্বামী ভাবতে শুরু করে দেয়। ডাক্তারের কথা অনুসারে নিলয় নীল হিসেবে অভিনয় করে যাচ্ছে ওর ভাবিকে সুস্থ করতে। ওই দিন আমি নিলয়ের কোনো কথাই বিশ্বাস করিনি, কারণ নিলয় আমাকে কখনো ওর যমজ ভাইয়ের কথা বলেনি। আসার সময় ওকে আমি আমার বিয়ের কথা বলে দিয়েছিলাম, আর আমাকে ডিস্টার্ব করতে বারণ করেছি। আর আজকে অন্য একটা নাম্বার থেকে নিলয় আমাকে ফোন দেয়। আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি ফোন রেখে দেই। তারপর আমার ফোনে অনেকগুলো ছবি আসে নিলয়ের নাম্বার থেকে। এই দেখ। বলেই নীলা আমার দিকে ফোনটা এগিয়ে দিল। ছবিগুলো দেখে বুঝলাম এগুলো নীলের বিয়ের ছবি। সেখানে নীল আর নিলয় দুজনই আছে। ছবিগুলো দেখে আমি নীলাকে বললাম, যখন জেনে গেছিলে নিলয় তোমাকে ঠকায়নি, তাহলে আমাকে বিয়ে করলে কেন? না করে দিলে তো সব শেষ হয়ে যেত। আর তুমি এখন বলছো? আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না তো। এত কম সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল যে আমি তো এটা তোকে জানাতেই তখন তোর রুমে গিয়েছিলাম, আর বলে উঠতে পারিনি। আর অন্য কাউকে বলার সাহস পাচ্ছিলাম না। ওয়াও! আমি সরি লাবিব, আমাকে ক্ষমা করে দে। এইটুকু বলেই আবার কাঁদতে লাগলো।
আর আমি চুপ করে বসে রইলাম। হাসি পাচ্ছে খুব আমার। ও আমার ভাগ্যের উপর কি ভুল করেছিলাম যে আমাকে তার মাসুল দিতে হচ্ছে? হয়তো নীলাকে ভালোবাসাটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমার না খুব ভয় করছে, নিলয়ের না কিছু। নীলার কথাটা শুনে রাগ উঠে গেল। যদিও সে কেঁদে কেঁদে কথা বলছে, কথা শুনে মনে হচ্ছে সব খাবার ওর আর নিলয়েরই হয়েছে, আর আমার সাথে কিচ্ছুই হয়নি। আমার জীবনটা শেষ করে দিল এই মেয়েটা, আর এখন বসে বসে অন্যের জন্য কান্না করছে। হঠাৎ করেই নীলার ফোনটা বেজে উঠলো। তারপর নীলা ফোনটা রিসিভ করলো। আমি যেটুকু বুঝলাম, নীলা এখন আউট অফ ডেঞ্জার। নীলাকে এখন দেখে মনে হচ্ছে ও অনেকটাই নিশ্চিন্ত। হাসি মুখে চোখের পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে গেল, আর আমি নিজের জায়গাতেই বসে রইলাম। আমার মনের ভিতর যে কি ঝড় বইছে তা আমি বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর নীলা বেরিয়ে এসে আর জিজ্ঞেস করলো, লাবিব, তুই ঠিক আছিস? কিরকম হাস্যকর একটা প্রশ্ন। আমার সাথে এত কিছু করে এখন বলছে আমি ঠিক আছি কিনা। আমি ঠিক আছি। আমার আবার কি হবে? তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন? আমি কিছু না বলেই দরজার দিকে পা বাড়ালাম। পেছন থেকে নীলা বলে উঠলো, কোথায় যাচ্ছিস তুই? আমার খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমাতে যাচ্ছি। তাহলে ওইদিকে কোথায় যাচ্ছিস? কই ঘুমাবি তুই? আমার রুমে। কেন? কেন আবার? এটা তো তোমার রুম। একটু পর তুমি এটাই বলবে যে তুই আমার সাথে ঘুমাতে পারবি না, তাই আমি নিজে থেকেই চলে যাচ্ছি। তুই এভাবে কথা বলছিস কেন? কেউ যদি জানতে পারে তুই অন্য রুমে ঘুমিয়েছিস, তাহলে সবাই কি ভাববে? যেটা ভাবার সেটাই ভাববে, আর এখানে কে কি ভাবলো তাতে কি আসে যায়? আজ হোক বা কাল হোক, সবাই তো জানতেই পারবে। লাবিব, আমি সত্যিই অনেক সরি। তোর সাথে যা হয়েছে তা ঠিক নয়, বিশ্বাস কর। আমি বুঝতে পারছি তোর ভেতরে কি চলছে। এই মুহূর্তে নীলার এইরকম কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে, খুব রাগও হচ্ছে ওর উপর। তাই নীলার কোনো কথা না শুনে আবার দরজার দিকে পা বাড়াতেই নীলা পেছন থেকে হাত টেনে ধরলো। নীলা আমার হাত ধরতে এতক্ষণে দমিয়ে রাখা রাগটা বেরিয়ে গেল, তাই ঘুরে একটা থাপ্পড় মেরে দিলাম। নীলা থাপ্পড়টা সামলে ওঠার আগেই ওকে দেয়ালের সাথে চেপে ধরলাম। হঠাৎ করে নীলা আমার এমন রাগ দেখে ভয় চুপসে গেল। ভয়তো কণ্ঠে বলল, কি করছিস তুই? তোমার আমাকে কি মনে হয় পুতুল? যখন যা ইচ্ছে তখন আমার সাথে তাই করবা, আর আমি সবকিছু চুপচাপ মেনে নিব? আমি সরি। আর কি বলবো, কিছুই বলার নেই। তাই নীলাকে ছেড়ে দিয়ে ব্যালকনিতে চলে এলাম। বাইরে অনেক ঠান্ডা বাতাস বইছে, আর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। বাতাসের ঝটকায় বৃষ্টির ফোঁটা আমার পুরো শরীর এসে পড়ছে। অন্য সময় হলে দৌড়ে এতক্ষণে রুমে চলে যেতাম, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি। খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। যতবারই নীলাকে নিজের করে নেওয়ার চেষ্টা করছি, ততবারই এমন হয়েছে। আমার সব ভাবনা চিন্তা আশা আকাঙ্ক্ষা বরাবরই ভেঙে গেছে। হঠাৎ খেয়াল হলো নীলা পেছন থেকে ডাকছে। এই লাবিব, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভিজে যাচ্ছিস তো, ভেতরে আয়। কি বললাম শুনতে পাচ্ছিস না? আমি ঘুরে দাঁড়াতেই নীলা আমার হাত ধরে রুমের মধ্যে নিয়ে গেল। এতক্ষণে আমার খেয়াল হলো যে আমার মাথা আর সামনের দিকটা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। তখন নীলা বলছে, দেখেছিস কি অবস্থা করেছিস? ভিজে তো একাকার হয়ে গেছিস। আমি এতগুলো ডাক দিলাম, তুই যেন শুনতেই পেলি না। ইস, কি অবস্থা! এখন যদি জ্বর এসে পড়ে তখন কি করবি? তুইও না, দাঁড়া, আমি তোয়ালেটা আনছি। ও তোয়ালে এনে আমার মাথা মুছে দিল। আমি শুধু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর ও বলল, নে, এবার ওয়াশরুমে গিয়ে জলদি চেঞ্জ করে নে, তা না হলে পরে সমস্যা হবে। তারপর আমি চেঞ্জ করে বাইরে আসতে নীলা বলল, যা, এখন গিয়ে বিছানায় শুয়ে পড়। কিন্তু আমি তা না করে নীলার মুখের দিকে তাকিয়ে বসে রইলাম। এটুকু সময়ের মধ্যে কি করে স্বাভাবিকভাবে কথা বলছে আমার সাথে। তারপর নীলার ডাকেই বিছানায় আসলাম। বিছানায় আসার পর আশেপাশে খুব সুন্দর করে সাজানো হয়েছে খাটটা দেখতে পেলাম। আমি সাথে সাথেই খাট থেকে নেমে পড়লাম। আমাকে এভাবে নামতে দেখে নীলা বলল, কিরে, নেমে পড়লি কেন? ঘুমাবি না? আমার ঘুম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। মানে হঠাৎ করে কি হলো তোর? কিছু না, আর আপনার খাটে আপনি ঘুমান, আমার ঘুম নিয়ে আপনাকে মাথা খাটাতে হবে না। তাহলে তুই কোথায় ঘুমাবি? চিন্তা করবেন না, আমি এখন বাইরে গিয়ে আপনাকে কোনো রকম বিপদে ফেলবো না। এরপর আমি সামনের সোফাতে গিয়ে শুয়ে পড়লাম। নীলাও আমার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নীলা এসে আমাকে নরম সুরে বলল, লাবিব, আই লাবিব, শুনছিস?
বলেন কি বলবেন? তুই কি আমার উপর রেগে আছিস? না। দেখ, আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমার ঘুম পেয়েছে, দয়া করে ঘুমোতে দিন। কথাটা বলে আমি অন্যদিকে মুখ করে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজার বাইরে কারো একটা ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলাম আমার শরীরে একটা চাদর দেয়া। আমি বুঝলাম নীলা দিয়েছে। তখন নীলার দিকে চোখ পড়তেই দেখি ও এইমাত্র ঘুম থেকে উঠলো। তড়িঘড়ি করে দরজা খুলতে গেল। আমি আবার আমার মতো চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আর কিছুক্ষণ পর নীলা আমাকে ডাকতে লাগলো। নীলার হাত আমার কপালে অনুভব করতেই সোজা আমি উঠে পড়লাম। একটা মিষ্টি হাসি দিয়ে বলল, যাক, জ্বরটা মনে হয় নেমে গেছে। আমার জ্বর আসছিল? আসছিল তো, রাতে বেশ ভালোই জ্বর এসেছিল। ও, রাতেই বুঝেছিলাম যে তোর জ্বর আসবে, তাই আর ঘুমোইনি। কেন ঘুমোনি কেন? আমি ঘুমালে তোর জ্বরটা কি কমতো নাকি? আমার জন্য আপনাকে রাত জাগতে বলেছি নাকি? এছাড়া এই জ্বর আমার কাছে নতুন কিছু না। আরে এটা কি ধরনের কথা? তোকে ওভাবে কষ্ট পেতে দেখবো নাকি? ও আচ্ছা, আমার কষ্ট নিয়ে আপনি এতটা ভাবেন? অনেক ধন্যবাদ আপনাকে। নীলা আমার কথার খোঁচাটা বুঝতে পেরে চুপ করে মাথা নিচু করে বলল, এভাবে বলছিস কেন? আমি তো ইচ্ছে করে তোর সাথে এমনটা করিনি। তো একবারও বলিনি আপনি ইচ্ছে করে এমনটা করেছেন। এটা আমার ভাগ্যে ছিল, আপনার কোনো দোষ নেই। লাবিব দেখ, আমরা চাইলে কিন্তু ব্যাপারটা সহজ করতে পারি। আপনার কাছে এই ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে, আমার কাছে এই ব্যাপারটা ততটাই কঠিন। অবশ্য আপনি এটা বুঝবেন না, বুঝলে হয়তো এমনটা আমার সাথে হতো না। লাবিব, আপনি চিন্তা করবেন না, আর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আমি আপনাকে কখনো আটকাবো না, আর আটকানোর চেষ্টাও করব না। আপনি যখনই চান তখনই আপনি নিলয়ের কাছে যেতে পারেন। আর একটা কথা, ভবিষ্যতে আমার প্রতি আর দয়া দেখাতে আসবেন না, ওইটা আরো বেশি কষ্ট দেয়। নীলা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আমি সোজা ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে আসতে নীলা বলল, আমাদের নিচে যেতে বলে গেছে, তুই দাঁড়া, আমি আসতেছি। তারপর নাস্তা করে ড্রয়িং রুমে বসে আছি বাকি সবার মতো। বাকি সবাই বলতে দাদু আর জেঠুই বসে আছে। বাবা অফিসের জন্য বেরিয়ে গেছেন। আমি ফোন টিপছিলাম। বেশ কিছুক্ষণ পর দুদু আমাকে বলে উঠল, তা দাদু ভাই, কালকে তো তোমার পরীক্ষা ছিল। হুম। আসলে কালকে সব কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে তোমাকে জিজ্ঞেস করতেই পারিনি। তা কেমন হয়েছে পরীক্ষা? ভালোই। দাদু ভাইয়ের মনটা খারাপ নাকি? কেমন জানি মন মরা লাগছে, আর কথাও ঠিকভাবে বলছো না। না দাদু, তেমন কিছু না। আসলে কাল রাতে ঘুম হয়নি তাই। দাদু কথাটা শুনেই কাশতে লাগলো। জেঠু খবরের কাগজটা পড়ার জন্য বড় করে ধরলেন মুখের উপর। রোমান্টি মানে কাজের লোক চা দিতে এসেছিল। আমার কথাটা শুনে ফিক করে হাসি দিয়ে চলে গেল। আমি হঠাৎ করে সবার এমন আচরণের কোনো হেতু খুঁজে পেলাম না। তখন চায়ের কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিয়েছি। আবার রুমি আন্টি এসে আমাকে বলল যে নীলা নাকি আমাকে ডাকছে রুমের মধ্যে। আজব, এই মহিলা খালি হাসে কেন? এবার সোজা উপরে রুমে চলে এলাম। এসে দেখি নীলা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। তখন আমি কাছে গিয়ে বললাম, আপনি নাকি ডাকছিলেন? আসলে আমি একটু বের হব। সেটা আমাকে এভাবে ডেকে বলার কি আছে? আপনার ইচ্ছে হয়েছে আপনি যাবেন। না, আসলে তোকেও আমার সাথে যেতে হবে। আমার কেন যেতে হবে? না, আমি তো এখন হুট করেই বাড়ির বাইরে বের হতে পারি না, তুই সাথে গেলে ভালো হতো। তো যাবেন কোথায়? হসপিটালে। আসলে হয়েছে, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তারপর আমি রেডি হয়ে নীলার দেওয়ার ঠিকানা অনুযায়ী হসপিটালে গেলাম। কিন্তু এখানে আসার পরই নীলা আমাকে অবাক করে দিয়ে আমি গাড়ি থেকে নামার আগে সে দৌড়ে হাসপাতালের ভেতরে চলে গেল। মনে হচ্ছে আমার কথা ভুলেই গেছে। নীলা চলে যাওয়ার পর আমি গাড়িতেই বসে রইলাম। ভেবেছিলাম ওর সাথে ভিতরে যাব, কিন্তু আমার সাথে যে এমন ব্যবহার করবে ভাবতেও পারিনি। যাকে আমার ওখানে যাওয়ার কোনো শখ নেই। বেশ খানিকটা সময় গাড়িতে বসে থাকার পর খুব বোর লাগছে, তাই একটু বাইরে বের হয়ে আশপাশটা দেখছিলাম। তখন দেখি নীলা বেরিয়ে আসছে। এতদিন পর দেখা, অথচ এত তাড়াতাড়ি বেরিয়ে এলো। পরক্ষণে দেখি নীলা তার চোখ মুছতে মুছতে এদিকে আসছে, মনে হচ্ছে কান্না করছে। নীলা সোজা এসে গাড়িতে ঢুকে পড়লো, তাই আমিও গাড়িতে এসে বসলাম। উঠে দেখি নীলার কান্না বেড়ে গেছে। কিছুক্ষণ বসে বসে ওর কান্না দেখার পর জিজ্ঞেস করলাম, এভাবে কাঁদছেন কেন? নীলা ভাইকে ঠিক নেই? না, ও একদম ঠিক আছে। ডাক্তার বলেছে ও অল্প কিছুদিন পর বাড়িও যেতে পারবে। এটা তো একটা ভালো খবর, তাহলে কাঁদছেন কেন?
আমি এত সুন্দর করে রিকোয়েস্ট করলাম, তবুও নিলয়ের সাথে আমাকে দেখা করতে দিল না। ওই মেয়েটা মানে ওর ভাবি ও, আমাকে ভেতরে ঢুকতে দিলই না। কত করে বললাম তবুও। ওই মেয়েটা ওর পাশে বসে আছে আর বলেছে ওর স্বামীকে নাকি ও দেখে রাখতে পারে। আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল। তারপর নিলয়ের বাবাও বলল চলে যেতে। উনি নাকি চান না হসপিটালে কোনো ঝামেলা করতে। আমি কি ওখানে ঝামেলা করতে গিয়েছিলাম নাকি? আমাকে একবার নিলয়ের সাথে দেখা করতে দিলেই তো আমি চলে আসতাম। নীলা আর কিছু বলল না। আমি গাড়ি নিয়ে সোজা হসপিটাল ত্যাগ করলাম। নীলা কিছুক্ষণ নিজের মতো কেঁদে জানালায় হেলান দিয়ে বসে আছে। আমিও গাড়ি চালাচ্ছি, কেউ আর কোনো কথা বলিনি। আজকে নীলার কান্না থামানোর কোনো চেষ্টাই আমি করিনি। জানি না কেন, হয়তো এখন ওর কষ্টে আমার আর কষ্ট হয় না। অতপর বাড়িতে এসে পড়লাম, দেখি নীলা জানালাতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওকে ডাক দিতে গিয়েও ডাক দিতে পারলাম না। ওর ঘুমন্ত চেহারায় কেমন অদ্ভুত একটা মায়া আছে। একবার তাকালেই তাকিয়ে থাকতে মন চায়। এভাবে কেটে গেল কিছুক্ষণ। আমার ফোনের শব্দে নীলার ঘুম ভেঙে গেল। আমিও সাথে সাথে অন্যদিকে তাকালাম। একটু স্বাভাবিকভাবে এনে কলটা ধরলাম, আর নীলা আমার দিকে তাকিয়ে থেকে বাড়ির ভিতর চলে গেল। বিকালের দিকে এদিকে অফিস থেকে ফিরছিলাম। আপনাদের তো বলাই হয়নি, আমি আমাদের অফিসে বাবার দাদুর কথায় জয়েন করেছি। হঠাৎ একটা পার্কের সামনে নীলাকে দেখতে থেমে গেলাম। খুব বিচলিত দেখাচ্ছিল নীলাকে। দেখে মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করছে আর বারবার কাকে যেন ফোন করছিল, আর প্রত্যেকবার বিরক্তি নিয়ে ফোনটা কান থেকে নামিয়ে নিচ্ছিল। আমি ভাবলাম ওর হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই গাড়ি থেকে নেমে ওর দিকে এগোতে গিয়েই আবার থেমে গেলাম, কারণ নীলা এসে ওখানে উপস্থিত হয়েছে। হয়তো সে এতক্ষণ তার জন্য অপেক্ষা করছিল। নিজের উপরেই রাগ হলো। শুধু শুধুই ওখানে যাচ্ছিলাম, আমি কেন যে ভুলে যাই। তাই আমি গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে চলে এলাম, এদেরকে পিছনে ফেলে। আসলে আমার আর নীলার বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে। এই 2 মাসে আমরা নিজেদের মতো গুছিয়ে নিয়েছি। এখন আর কোনো প্রবলেম হয় না। মানে প্রথমে প্রবলেম হতো নীলার সাথে এভাবে থাকতে, আবার পরিবারের সামনে ভালো বউ বরের নাটক করতে। এখন আমরা যে যার ইচ্ছে মতো লাইফ স্পেন্ড করছি। মানে একসাথে একই ঘরে থাকি, কিন্তু কেউ কারো লাইফ নিয়ে কথা বলি না। আমি যথারীতি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি, এর মাঝে মধ্যে অফিস। এক কথায় সবসময় নিজেকে ব্যস্ত রাখছি। নিজে যদি ব্যস্ত থাকি তাহলে অন্যের লাইফ নিয়ে মাথা ঘামানোর কোনো প্রশ্নই আসে না। আর নীলাও আছে নিজের মতো। ওর ফাইনাল ইয়ারের এক্সাম দিয়েছে কিছুদিন আগে। নিলয় হসপিটাল থেকে ছাড় পেয়েছিল 15 দিন আগে। আর নীলা ও নিলয়ের সম্পর্ক ঠিক আগের মতোই ভালো হয়ে গেছে। ওরা যেমন প্রেমিক প্রেমিকা ছিল ঠিক তেমনই আছে। নিয়মিত দেখা, কথা, ফোনে কথা বলা সব ঠিকঠাকই চলছে। আদিবাকে মানে নিলয়ের ভাবিয়ে নিয়ে যে সমস্যা হতো তা এখন আর হয় না, কারণ নীলা তো সব জেনে গেছে। জানি না ওরা এখন কিসের অপেক্ষা করছে। বিয়ে করে নিলেই তো পারে। এতে আমি একেবারে জন্যই মুক্তি পেয়ে যেতাম। এসব নাটক আর ভালো লাগছে না। আসলে এটা পারলে ওরা এতদিনে করেই ফেলতো, কিন্তু আইনের কারণে পারছে না। আগে তো আমার থেকে ডিভোর্স নিতে হবে, আর 6 মাস না হলে ডিভোর্সটা হবে না। এক কথায় 3 জনই ঝুলে আছি সময়ের বাঁধনে। সময় শেষ হলে সবাই মুক্তি। রুমে থেকে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম, তখন চোখে পড়লো ফ্লোরে পড়ে থাকা কাগজের দিকে। আমি উঠে গিয়ে কাগজটা হাতে নিলাম। সেখানে কিছু লেখা আছে, তাই কাগজটা উল্টিয়ে ভাঁজ করলাম। খুলে অবাক হলাম, কারণ এটা একটা চিঠি, আর চিঠিটা নীলাকে লেখা হয়েছে। অন্যের চিঠি আমার পড়া উচিত না, তাই চিঠিটা নীলার ড্রেসিং টেবিলের উপর রেখে দিলাম। তারপর আমি আবার আগের জায়গায় এসে বসে পড়লাম। ফোনে ফেসবুকে ঢুকে নিউজ ফিড ঘাটছি, কিন্তু বারবার চোখটা ওই চিঠির দিকেই যাচ্ছে। শান্তি পাচ্ছি না কোনো মতেই। তাই আর থাকতে না পেরে চিঠিটা নিয়ে এসে পড়তে লাগলাম। লেখা ছিল, প্রিয় নীলা, কিছুদিন থেকে আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু বলে উঠতে পারছি না। যদিও এটা তোমাকে এখন বলা জরুরি। যতবারই বলতে গেছি ততবারই আটকে গেছি কোনো না কোনো কারণে। আমি এটা বুঝতে পেরেছি যে আমি এই কথাগুলো তোমার সামনাসামনি বলতে পারবো না, তাই বাধ্য হয়েই এই চিঠিটি লিখেছি। আমি জানি তুমি এই চিঠিটা পড়লে হয়তোবা রাগ করবে, নয়তোবা কষ্ট পাবে। আমি আগেই সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কথাটা হলো, আমি মনে করি আমাদের এখন একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তার আগে তোমাকে কিছু জানিয়ে দেওয়া দরকার। আমার ভাই নীল ও তার বউ সম্পর্কে তুমি সবই জানো। নীলের বউ আবিদা আমাকে নীল ভাবে। জানো, আমি ভেবে পাচ্ছি না একটা মানুষ কি করে একজনকে এতটা ভালোবাসতে পারে। তার ভালোবাসার মানুষ যে আর নেই সে তা বিশ্বাস করে না। যে কয়দিন আমি হাসপাতালে থেকেছি আমি বুঝেছি যে আদিবা অতটা সহজ সরল। ওর মনে যেন শুধু ভালোবাসা আর কিছুই নেই। ওর সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে যত্ন করে সুস্থ করে তুলেছে। এক মুহূর্তের জন্য সে আমাকে একা ফেলে যায়নি, সব সময় আমার পাশেই ছিল।
ভাবতে পারছো তার মানে কি পরিমাণ ভালোবাসা আছে? যদিও আমি জানি এই ভালোবাসাটা আমার জন্য নয়, নীলের জন্য। আর কি জানো, আমি তার এই ভালোবাসাকে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই। আর আমি এটা চাই না কখনো আদিবা এই সত্যটা কখনো জানুক যে তার নীল মারা গেছে। আমি ওকে কষ্ট পেতে দেখতে পারবো না। আমি সারা জীবন ওর সাথে নীল হয়েই থাকতে চাই। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চেয়েছি। দেখো, এটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল। তা না হলে দেখো, তুমি আমাকে অন্য একটা মেয়ের সাথে দেখে ভুল বুঝলে, আর সত্যিটা না শুনেই তুমি বিয়ে করে নিলে, বা বিয়ে হয়ে যায়। এত কিছু হয়তো এজন্যই হয়েছে। আর তাছাড়া লাবিব তোমাকে ভালোবাসে, আর আমাদের এটাই মেনে নেওয়া উচিত। এটাই আমাদের সবার জন্য ভালো হবে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে না জানিয়ে আদিবাকে বিয়ে করে নিয়েছি। দেখো, লাবিব তোমার বিয়ে করার স্বামী, আর বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আর আমি চাই তুমি লাবিবকে নিয়েই সুখে থাকো। ইতি, নিলয়। চিঠিটা পড়ার পর আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। চিঠিটার কথাগুলো কেন জানি না বিশ্বাস হচ্ছে না। যে চিঠিটা আবার ফার্স্ট টু লাস্ট পড়লাম, না সব তো ঠিকই আছে। তার মানে চিঠিটার এই মানে বোঝায় যে নীলয় নীলার সাথে সম্পর্ক রাখতে চায় না, সে বিয়ে করে নিয়েছে আর নীলাকে বলে দিয়েছে আমার সাথে সুখে থাকতে। ওয়াও! অতঃপর চিঠিটা যেরকম ভাবে ছিল সেইভাবেই আবার ফ্লোরে রেখে দিলাম। কি আজব পাবলিক মাইন্ড! এই নীলয় প্রথমে তো হঠাৎ করে ফিরে এসে আমার বিয়ের 12টা বাজিয়ে দিল, আর এতদিন পর বলছে আমার সাথে সুখের সংসার করতে। হোয়াট এ জোক! তাহলে এবার নীলা কি করবে? আমার কাছে ফিরে আসবে? ফিরে আসলেই বাকি, আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না। এমনিতেই মেয়ে আমার 16 আনা জীবনের 12 আনাই ধ্বংস করে, বাকিটা আঁকড়েই আমি বেঁচে আছি, আর নয়। কিন্তু নীলা কি এত কিছু এত সহজে মেনে নেবে? মনে হয় না। আমি কেন এত চিন্তা করছি? ওদের বিষয় ওরাই বুঝে নিবে, আমি না হয় আমার মতোই থাকি। হঠাৎ মনে প্রশ্ন জাগলো, চিঠিটা এভাবে পড়ে আছে কেন? নীলা কি চিঠিটা পেয়েছে? না না, চিঠিটা যখন নীলার জন্য এসেছে তখন সে নিশ্চয়ই পেয়েছে। আর এই জন্য হয়তো নীলা বাইরে ওই পার্কে গেছে নীলার সাথে দেখা করতে। যদি তাই হয় তবে সে এই চিঠিটা এভাবে কেন রেখে গেল? অন্য কেউ যদি এটা দেখতে পেত তাহলে বড় ধরনের সমস্যা হতো। নাকি এটা ভুল করে এখানে পড়ে গেছে, কি জানি। অতঃপর আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। চিঠিটা তার জায়গাতেই পড়ে আছে। কিছুক্ষণ বের হয়ে দেখি নীলা চলে এসেছে। হাত মুখ দিয়ে মুখ ঢেকে বিছানার কিনারায় বসে আছে। আমি কাছে গিয়ে হালকা একটু কাশতে নীলা চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। কি হলো ওর? এভাবে চমকানোর কি আছে? তাকে দেখে ওর চোখ মুখ অন্যরকম হয়ে আছে, মনে হয় কেঁদেছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা? নীলা শুধু মাথা নাড়িয়ে না উত্তর দিয়ে আবার আগের জায়গায় বসলো। আওয়ায় আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। আর তখনই আমার চোখ ফ্লোরের দিকে যায়, দেখি চিঠিটা নেই। মনে হয় নীলা রুমে এসে চিঠিটা কুড়িয়ে নিয়েছে। আমি পানি খাবার জন্য টেবিলের দিকে যাচ্ছিলাম, কিন্তু লক্ষ্য করলাম নীলা বারবার আমার দিকেই তাকাচ্ছে। ও কি বুঝে গেছে আমি চিঠিটা পড়েছি, নাকি অন্য কোনো কারণ? ওর এভাবে তাকানো আমার খুব অস্বস্তি লাগছিল, কিন্তু আমি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে নিজের কাজে মন দিলাম। টেবিলে বসে বইয়ে মুখ গুজে বসে আছি সে অনেকক্ষণ ধরে, কিন্তু মনোসংযোগ দিতে পারছি না। তার কারণটা হলো নীলা। অন্যদিন এই সময়টা নীলা ঘুমায় নয়তো বই পড়ে, কিন্তু আজকে কিছুই করেনি, বসে বসে কি জানি ভাবছিল। তখন নীলা হঠাৎ করে উঠে বাইরে চলে গেল। তখন আমি ওর চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে আবার বইয়ে মন দিলাম। সকালে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম। নীলাকে নিয়ে একটু ভাবনায় আছি এখনো। আসলে আমি ভেবেছিলাম নীলা কাল রাতে আমাকে কিছু হয়তো বলবে, কিন্তু কিচ্ছুই বলেনি, সম্পূর্ণ চুপচাপ ছিল। আর রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল নীলার গলার আওয়াজে। উঠে দেখে নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল খুব করুণ স্বরে, আর কান্নাও করছিল। আমি বুঝে নেই হয়তো নীলার সাথে কথাই বলছিল। কিছুক্ষণ পর নীলা ঘরে এসে আবার কান্নাকাটি শুরু করে। আমি ওর কান্না শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে ওর সাথে আমার কোনো প্রকার কথা হয়নি। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই মা কল দিল। মা ফোন দিয়ে জলদি করে হাসপাতালে যেতে বলল। আমি কোনো প্রশ্ন করার আগেই মা ফোন কেটে দেয়। হাসপাতালে কেন? কারো কিছু হয়েছে নাকি? অতঃপর হসপিটালের দিকে রওনা দিলাম। হসপিটালে গিয়ে দেখি দাদু, বাবা মা, জেঠু সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু নীলা নেই। তাহলে নীলার কিছু হয়েছে নাকি? কথাটা ভাবতে আমার বুকের ভেতরটা কেমন জানি হুড়মুড়ি উঠল। আমি সবার সামনে পৌঁছাতেই জেঠিমা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইলাম। তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলল নীলা সুইসাইড করেছে, আর ভিতরে তারই চিকিৎসা চলছে। আমি জেঠিমাকে ছাড়ি এক কোনায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম। নীলা আত্মহত্যা করতে গেল কেন? তাহলে কি ওই চিঠির কথাগুলোর জন্য করেছে? নীলার জন্য এত টান, ভালোবাসায় কি না হয়। আশেপাশে তাকিয়ে দেখলাম বাসার সবাই চিন্তিত, সবাই গম্ভীরভাবে ওটি রুমের দিকে তাকিয়ে আছে।
আমার নীলার জন্য চিন্তা হচ্ছে কি না তা জানি না, তবে ভিতরে ভীষণ অস্থিরতা অনুভব করছি। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। নীলা যে এমন একটা সিদ্ধান্ত নিবে তা আমি বুঝতে পারিনি। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসতেই দাদু এগিয়ে গেল আর জিজ্ঞেস করলো যে নীলা কেমন আছে। ডাক্তার হেসে উত্তর দিল যে নীলা একদম ঠিক আছে। এটা শুনে সবার মাঝে যেন আনন্দের স্রোত বয়ে গেল। যখন জেঠিমা এগিয়ে গিয়ে ডাক্তারকে বলল, আমি আমার মেয়ের সাথে দেখা করব। নিশ্চয় দেখা করবেন। আমরা তাকে অন্য একটা রুমে শিফট করে দিচ্ছি, তারপর দেখা করুন। রোগী যেন কোনো কিছুতেই অস্বস্তি না হয়, সেদিকে খেয়াল রাখবেন প্লিজ। তারপর ডাক্তার চলে যায়। তারপর নীলাকে অন্য একটা কেবিনে নিয়ে যাওয়া হলো। তখন সবাই ওর সাথে দেখা করার জন্য চলে যায়, কিন্তু আমি যাইনি। বাইরে দাঁড়িয়ে আছি। আমি গিয়েই বা কি করব আর কি বলবো? মনে হয় না এখানে আমার কিছু বলার অধিকার আছে। নীলা এখন সুস্থ আছে, এটাই অনেক। তখন মা এসে বলল, কি রে, তুই যাবি না নীলার সাথে দেখা করতে? হ্যাঁ যাবো তো, সবাই আসুক দেখা করে তারপর যাচ্ছি। সবাই তো দেখা করেছে ওর সাথে, তুই ওর কাছে যা, ওর ভালো লাগবে। ও আচ্ছা। তবে নীলা এমন কাজ কেন করলো বলতো? সেটা আমি কি করে বলবো? নীলাই ভালো জানে, ওকে জিজ্ঞেস করো। আরে না, ডাক্তার ওকে এখন কিছু জিজ্ঞেস করতে না করেছে। আচ্ছা তুই ভেতরে যা, দেখিস আবার ওকে কিছু বলতে যাস না। ওর কাছ থেকে পরে শুনে নেব। বলেই নীলার কেবিনের ভিতরে গেলাম। দেখি জেঠিমা নীলার পাশে বসে আছে। আমাকে দেখে জেঠিমা নীলাকে আচ্ছি বলে বেরিয়ে গেলে আমি তখন এগিয়ে গিয়ে নীলার পাশে একটা চেয়ারে পেতে বসলাম। নীলা আমার দিকে একবার তাকিয়ে তারপর উপরের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ বসে থাকার পর আমি বললাম, এমন একটা কাজ কেন করলে? সে কোনো উত্তর না দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আমি কিন্তু চিঠিটা পড়েছি। কথাটা শুনে নীলা আমার দিকে অবাক হয়ে তাকালো। তখন আমি বললাম, জানি অন্যের চিঠি পড়া ঠিক না, রুমে এসে দেখি নিচে চিঠিটা পড়েছিল, তাই পড়ে ফেলেছি, তার জন্য আমি সরি। নীলা আমাকে কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। একটু পরে বুঝতে পারলাম ও নীরবে কাঁদছে। কি হলো, কাঁদছেন কেন? নীলয়ের জন্য? নীলা চুপ করে কান্না করেই যাচ্ছে। আপনি মরে গেলে বুঝি সব ঠিক হয়ে যেত? একবারও বাসার কারো কথা ভাবলেন না? জেঠিমার অবস্থা তো একেবারেই শোচনীয় হয়ে গিয়েছিল, আর বাসার সবাই খুব ভেঙে পড়েছিল। শত হলেও আপনি বাড়ির একমাত্র মেয়ে, বলতে গেলে সবার চোখের মনি। সবার তো কষ্ট হবে, তাই না? আর তুই? আমার আবার কি হবে? সবার মতো আমারও একটু চিন্তা হচ্ছিল আর কি। ও এরপর দুজনেই চুপ করে আছি। কিছুক্ষণ এভাবে চলার পর আমি বললাম, আচ্ছা আমি আসি তাহলে, আপনি রেস্ট নিন। নীলার কোনো উত্তরের অপেক্ষা না করে সেখান থেকে বেরিয়ে এলাম। লাবিব দাঁড়া, তোকে একটা কথা বলার ছিল। আমি রাতের খাবার খেয়ে উপরে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে মা ডাক দিয়ে বলল। তখন আমি দাঁড়িয়ে গিয়ে বললাম, বলো। তুই আগে এখানে এসে বস, তারপর বলছি। তাকে দেখি বাসার সবাই সোফাতে গিয়ে বসে আছে। কি ব্যাপার, সবাই একসাথে বসেছে, তা আবার আমাকে ডেকে বলছে কথা আছে। তখন আমি গিয়ে সবার সামনে দাঁড়িয়ে পড়লাম। সবার চেহারা ভীষণ গম্ভীর। তখন বাবা বলল, দেখ লাবিব, আমরা ঠিক করেছি তুই নীলাকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যা। আসলে মেয়েটা কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটালো, তারপর বাসাতে এসে এত কিছু হয়েছে, অথচ কারোর সাথে তেমন কথা বলছে না, সারাক্ষণ ঘরে বসে থাকে। তাই আমাদের মনে হয় অন্য কোথাও ঘুরে আসলে ওর মন ভালো হয়ে যাবে। তা না হলে এমনভাবে আর কতদিন। কিন্তু এখন আমি কি করে যেতে পারি? সামনে আমার পরীক্ষা, একটাও ক্লাস মিস করা যাবে না। এ কদিন ক্লাস না করলে কিছুই হবে না। মা, তুমি বুঝতে পারছো না আমার। আচ্ছা তোর কি ক্লাস নীলার থেকেও বেশি জরুরি? না আসলে কোনো কথা নয়, আমরা বড়রা মিলে যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, বাস। আচ্ছা তোদের মাঝে সবকিছু ঠিক আছে তো? একে অপরকে নিয়ে খুশি না? তোদের মাঝে কি এখনো বনিবনা হয়ে ওঠেনি? তোদের দুজনের সম্মতিতে আমরা বিয়েটা দিয়েছিলাম, এখন যদি এমন করিস তাহলে। আরে মা, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো শুধু। অনেক হয়েছে, তোমরা দুইজন কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছ, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, আগে তোমরা নীলাকে জিজ্ঞেস করে দেখো সে যাবে কিনা। তারপর আমি ওখান থেকে চলে এলাম। আসলে নীলা হাসপাতাল থেকে বাসায় ফিরেছে আজ থেকে এক পক্ষকাল হতে চলল। নীলা এখন সুস্থ, তবুও বাসার সবাই ওকে নিয়ে টেনশনে আছে। কারণ নীলা বাসা ফেরার পর থেকে ভীষণ চুপচাপ থাকে, আর এই কয়দিনেও বাসা থেকে বের হয়নি। আর বাসার সবার মনে একটা প্রশ্নই রয়ে গেছে যে নীলা এমন কাজ কেন করতে গিয়েছিল, কি এমন কষ্ট আছে ওর। মা তাকে জিজ্ঞেস করেছিল একবার, তবে কিচ্ছু বলেনি।
টেবিলের খাবার টেবিলে রেখে সে উঠে গিয়েছিল, তাই আর কেউ তাকে কিছু জিজ্ঞেস করেনি। আর আমার সাথেও নীলার তেমন কথা হয়নি। আমি নিজে থেকে কখনো কিছু বলতে যাই না। কয়েকবার নীলা কিছু বলতে এসেছিল, তখন আমি এড়িয়ে গিয়েছিলাম। তবে একটা বিষয় আমাকেও কিঞ্চিত ভাবাচ্ছে, এই কয়েকদিনে নীলার চেহারা অনেকটাই ভেঙে গেছে। আমি ডুবে না গিয়ে ছাদে গেলাম। এটা আমার এখন অভ্যেস, রাতের খাবার খেয়ে ছাদে আসা। ছাদে রাতের পরিবেশটা খুব ভালো লাগে আমার। আজকে বেশিক্ষণ ছাদে দাঁড়ালাম না, নিজের রুমে চলে এলাম। এসে দেখি মা রুমে নীলার সাথে কথা বলছিল। হয়তো আমাকে দেখে থেমে গেল। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মা বলল, এতক্ষণ কোথায় ছিলি তুই? ছাদে ছিলাম। কেন, কোনো কাজ ছিল? এই রাতের বেলা তুই ছাদে কি করছিলি? নীলা একা একা রুমে বসে আছে। আমি কিছু বললাম না, চুপ করে আছি। তখন মা নীলাকে বলল, কি বললাম বুঝতে পারছিস তো? কাল সকালে আমাকে জানাবে কিন্তু। তাহলে আমি এখন যাই। মা চলে যাবার পর আমি আমার টেবিলে বসে পড়লাম। তখন নীলা পেছন থেকে বলল, কাকিমা বলছিল আমাদের দুজনকে কোথাও ঘুরতে পাঠাতে চায়। জানি, আমাকে একটু আগেই বলেছে। আর আমাকে বলল তোর সাথে কথা বলতে, কোথায় যাই তা কালকে জানাতে। কিন্তু তার আগে আমি জানতে চাই তুই কি যেতে রাজি আছিস? এখানে আমার যেতে চাওয়া না যাওয়ার কোনো কথা নেই। আমাকে চাইলেও যেতে হবে আর না চাইলেও যেতে হবে। সবাই আপনার কথা ভেবে এই প্ল্যানটা করেছে, অতএব এটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কেন, তুই কি যেতে চাস না? আমি তো বললামই, এখানে আমার মতামত তো ইম্পর্টেন্ট না। আপনি যেতে চাইলে আমাকেও যেতে হবে। তার মানে তুই যেতে চাস না? এখন আমি একবারও বলিনি যে আমি যেতে চাই না। তুই এভাবে কথা বলছিস কেন? আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তুই আমাকে এড়িয়ে চলছিস। আমি কিছু বলতে গেলেই তুই কোনোভাবে সরে যাচ্ছিস। তুই কি আমাকে ইগনোর করছিস? আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। আমি আপনাকে ইগনোর করতে যাব কেন? আমার সে যোগ্যতা আছে নাকি? আর যদি আপনি ভাবেন যে আমি আপনাকে এড়িয়ে চলছি, তো আমাকে এখানে এটাই বলবো যে আমি আপনাকে সেই বিয়ের পর থেকে এড়িয়ে চলি। আর আপনিও তো এটাই চেয়েছিলেন। আমাদের মাঝে তো এমনটাই কথা হয়েছিল, কেউ কারো ব্যাপারে কোনো কথা বলবো না, আর যে যার মতো থাকবো। সময় হলে একে অপরকে মুক্ত করে দিব। আমি তো সেটাই মেনে চলছি। আর আজকে আপনার মনে হচ্ছে যে আমি আপনাকে এড়িয়ে চলি? স্ট্রেঞ্জ। কই, এতদিন তো আপনি এমন কিছুই বলেননি। আর এখন এই কথা বলার মানেই বা কি? নীলা চুপচাপ আমার কথাগুলো শুনছিল। অতঃপর বিছানায় গিয়ে চুপ করে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। আর আমিও আমার কাজে মন দিলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম নীলার চাপা কষ্টের আওয়াজ। ভাবলাম মাথায় নেব না। ওমা, কিছুক্ষণ পর দেখি কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। কতক্ষণ আর এভাবে থাকা যায়? উঠে গিয়ে বিছানার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি কাঁদছেন নাকি? কোনো উত্তর নেই, শুধুই কান্নার আওয়াজ। আরে কাঁদছেন কেন? একটু আগেই তো ঠিক ছিলেন। তখন নীলা শোয়া অবস্থাতেই কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি কাঁদলে তোর কি? তুই জেনে কি করবি? হ্যাঁ, আমার আবার কি হবে? কাঁদছিলেন তাই জিজ্ঞেস করলাম, সরি। তারপর আমি আবার নিজের জায়গায় চলে এলাম। একটু পর দেখি নীলা চোখ মুছতে মুছতে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আমার পিছনে দাঁড়িয়ে পড়লো মনে হয়। এখন আমি পিছন ফিরে বললাম, কিছু কি বলবেন? তুই তো আমাকে ভালোবাসতিস, তাই না? মানে? ভালোবাসতিস কিনা? কি হলো, কথা বলছিস না কেন? বাসতাম হয়তো। প্লিজ এখানেও হেয়ালি করিস না। কিন্তু আপনি হঠাৎ করে এই প্রশ্ন কেন করছেন? জানিস, আমি এই কয়েকদিন অনেক ভেবেছি, আর এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুই আমাকে সেই প্রথম থেকেই ভালোবেসে গিয়েছিলিস, আর আমি তোকে অবহেলা করে গেছি, অনেক কষ্ট দিয়েছি না রে তোকে। জানিস, আমি খুব কষ্ট করেই বুঝে গেছি তুই কতটা কষ্ট পেয়েছিস এতদিন, কিন্তু আমাকে কিছুই বলিসনি। কি করে সহ্য করতি তুই? আমি হেসে দিয়ে বললাম, আপনার আবার কি হলো? আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি। হঠাৎ করে নীলা আমাকে অবাক করে দিয়ে আমার পায়ে পড়ে গেল আর পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি, অনেক কষ্ট দিয়েছি তোকে। বিশ্বাস কর, আমিও এই কয়দিনে অনেক কষ্ট পেয়েছি। এখন আর আমি নিতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দে, প্লিজ। নীলা অনবরত কান্না করে যাচ্ছে, আর আমি আকস্মিকতায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। নীলা যে এভাবে আমার পা জড়িয়ে ধরে বসে পড়বে তা আমি ভাবতে পারিনি। তাই আমি সাথে সাথে বললাম, কি করছেন কি? আমার পা ছেড়ে দেন। আমি নীলার থেকে আমার পা ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে এলাম। তখন নীলা নিচে বসে কাঁদতে কাঁদতে বলল,
আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি আর নিতে পারছি না। আমি কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইলাম। নীলা ফ্লোরে বসে নিচের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। তখন আমি ওর কাছে গিয়ে ওকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, এসব কেন করছেন আপনি? ভালোবাসি। কি? হুম, কখন থেকে? যখন থেকে বুঝতে পেরেছি। আচ্ছা। তখন আমি হাসি মুখে মুচকি হেসে ওর থুতনিতে ধরে মুখটা তুলে জিজ্ঞেস করলাম, তো কতটা ভালোবাসো? আমার এমন ভাব দেখে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, খুব খুব ভালোবাসি, সারা জীবন তোকেই ভালোবাসবো। নীলা আমাকে এভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। তখন আমি ওকে হঠাৎ করে একটা ধাক্কা দিয়ে বললাম, নাটক না নাটক, আমাকে ভালোবাসো। আমি আর নিজেকে কষ্ট দিতে ভুলটি করছি না। অনেক কষ্ট পেয়েছি তোমাকে ভালোবেসে, কিন্তু এখন আর পারবো না। ভালোবাসা কোনো খেলার জিনিস না যে যেভাবে ইচ্ছা সেভাবেই খেলতে পারবে। নীলা খুবই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আর বলল, বিশ্বাস কর, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি, প্লিজ বোঝার চেষ্টা কর। একটা হাসি দিয়ে বললাম, আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি তোমার কাছে একটা সেকেন্ড অপশন ছিলাম। যখন তুমি নিলয়কে ভুল বুঝলে তখন আমার কাছে এসেছিলে, তারপর আমাকে আবার ছুটে ফেলে দিয়ে নিলয়ের কাছে চলে গেলে। আর এখন যখন নিলয় তোমাকে ছেড়ে চলে গেল, তখন আমি তোমার একমাত্র অপশন হয়ে গেলাম। তাই আমার কাছে ফিরে আসতে চাইছো। এসব ভালোবাসা টালোবাসা কিচ্ছুই না, স্বার্থপরতা। কথাগুলো বলা শেষ করেই আমি রুম থেকে বেরিয়ে এলাম। নীলার দিকে একবারও তাকাইনি। সে কখন থেকে ছাদে বসে আছি তারপরও শান্তি পাচ্ছি না। এখনো মনের ভিতর নীলার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আর সবকিছু শেষে একটা কথাই আসছে, নীলাকে সত্যি আমাকে ভালোবাসে নাকি ওটাও ওর? লাবি, ভাবনায় ছেদ পড়লো। পেছন থেকে কারো ডাকি, গলা শুনে বুঝে গেলাম নীলা। পিছন না ফিরে বললাম, আপনি এখানে কি করছেন? আগে বল, তুই এখনো রুমে না গিয়ে ছাদে কি করছিস? আমার এখানে ভালো লাগছে না, তাই বসে আছি। তাই বলে এত রাত পর্যন্ত? ঘড়িতে দেখেছিস কটা বাজে? রাত 2টা বাজতে চলেছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুই রুমে আয়। যাব না বলছি না। একটা কথা আপনাকে কতবার বলবো, যান না, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমি তো যাবই, কিন্তু তুই এখানে থেকে কি করবি শুনি? দাঁড়িয়ে থাকবো। সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবি? বোর হয়ে যাবি না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও না হয় তোর সাথে এখানেই দাঁড়িয়ে থাকবো। কথাটা বলে নীলা আমার বাম হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, তুই চাইলে সারা রাত থাকবো, শুধু তুই আর আমি। নীলার এরকম আচরণে খুব বিরক্ত লাগছিল, তাই রেগে গিয়ে ওকে একটা ধাক্কা দিলাম। ধাক্কাটা বোধহয় একটু জোরেই দিয়ে ফেলেছি। হঠাৎ এমন ধাক্কাকে নীলা ভারসাম্য রক্ষা করতে না পেরে একটু দূরে গিয়ে নিচে পড়ে গেল। ধাক্কা দিয়ে আমি রাগী গলায় বললাম, দয়া করে এই ধরনের নাটকগুলো আর আমার সাথে করবেন না, সহ্য হয় না আমার। আর প্লিজ দয়া করে এখান থেকে যান, আমাকে একটু একা থাকতে দিন, একটু শান্তিতে থাকতে দিন। তারপর আমি অন্যদিকে ঘুরে দাঁড়ালাম। কিছুক্ষণ পর অনুভব করলাম যে আমার পিছনে আবারও কেউ একজন এসে দাঁড়িয়েছে। তার মানে নীলা এখনো যায়নি। আপনার সমস্যা কি? আমাকে কি একটু শান্তি দিবেন না? যান এখান থেকে। একটা কথা, আপনাকে আর কতবার? তারপর ঘুরি তাকে নীলার দিকে তাকাতে আমার কথা বন্ধ হয়ে গেল। তাকে দেখি নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে আর কপাল থেকে রক্ত পড়ছে। আসলে তখন নীলাকে ধাক্কা দিয়েছিলাম, তখনই মনে হয় ওর কপালটা দেয়ালের সাথে ধাক্কা খায়, ও আঘাত পায়, তাই সে অজ্ঞান হয়ে পড়ে। কি করলাম আমি এটা? সাথে সাথে আমি নীলার কাছে গিয়ে ওকে ডাক দিলাম, কিন্তু সারা নেই। তাই নীলাকে আমি কোলে তুলে নিয়ে রুমে চলে এলাম আর বিছানায় শুয়ে দিলাম। তারপর চোখে পানি ছিটাতেই নড়ে উঠলো। চোখ খুলে আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। নিজেকে তখন অপরাধী মনে হচ্ছিল, তাই বললাম, সরি, আসলে আমি ইচ্ছা করে করিনি। রাগের মাথায় এত জোরে ধাক্কাটা দিয়ে ফেলেছি। নীলা শুধু একটা হাসি দিয়ে বলল, ওটা কোনো ব্যাপার না। আমি আর কিছু না বলে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলাম। তুলোতে অ্যান্টিসেপটিক দিয়ে যেই ওর কপালের ক্ষতস্থানে লাগাতে যাব, তখনই নীলা আমার হাত ধরে বসে আর করুণ সুরে বলে, তুই কি সত্যিই এখন আর আমাকে ভালোবাসিস না? দেখুন, এসব বলার সময় না, আপনার ক্ষতস্থানটা পরিষ্কার করে ব্যান্ডেজ করতে দিন। না, তুই আগে বল আমাকে ভালোবাসিস কিনা। দেখুন, এক কথা বারবার বলবেন না, আমাকে আমার কাজ করতে দিন। এই বলে যখনই আমার হাতটা বাড়ালাম তখনই আবারও বাধা। বলুন তো কেমনটা লাগে?
তুই আগে বল আমাকে ভালোবাসিস কিনা। দেখুন, আমার মাথা গরম করবেন না, চুপ করে বসে থাকুন। না আগে তো ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম, চুপচাপ কোনো নরণচরণ ছাড়া বসে থাক, আর একটা কথা বলবি তো ফল ভালো হবে না। থাপ্পড়কে নীলা একদম চুপ হয়ে গেছে, আর কোনো নরণচরণও করছে না। যাক, তাহলে থাপ্পড়টা কাজে দিয়েছে। কিন্তু পরক্ষণে ওর চোখ দিয়ে অনবরত বৃষ্টি পড়তে শুরু করলো, আর আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। আমি সেই দিকে মন দিলাম না। সুন্দর করে ব্যান্ডেজটা করে দিয়ে বললাম, নিন, শুয়ে পড়ুন। এখনো নীলার চোখ দিয়ে পানি পড়ছে। সেটা বারবার হাত দিয়ে মুছতেছে আর নাক টানতেছে। তখন আমি তাকে একটা ধমক দিয়ে বললাম, কি হলো, শুনতে পাননি আমি কি বলছি? নীলা যেন হঠাৎ আমার এমন ধমক শুনে কেঁপে উঠে, কিন্তু সে বসে দেখে সেই একই কাজ করছে, সেই কান্না করার নাক টানা। এখন আমি কি করি? নিরুপায় হয়ে বললাম, আসলে আমি সরি, আপনি আমার কথা শুনছিলেন না তো, তাই থাপ্পড় মেরেছি। আমি সেই জন্য কাঁদছি না, আর আমি কোনো বাচ্চা নই যে একটা থাপ্পড় খেয়েই ভাবে কান্না করব। তাহলে? এমনিতেই। মানে? তুই যখন আমাকে ভালোই বাসিস না, তাহলে এত টান কিসের আমার প্রতি তোর? আমার আঘাত নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? এখানে ভালোবাসার কিছু নেই, আর আপনার আঘাত নিয়েও আমার কোনো প্রকার মাথা ব্যথা নেই। আঘাত যেহেতু আমার কারণে লেগেছিল, তাই এসব করছি। ও আচ্ছা, তাহলে ধন্যবাদ। এখানে ধন্যবাদের কিছুই নেই, বললামই তো আমার কারণে হয়েছে তাই। হ্যাঁ, বুঝতে পারছি। যা ঘুমা গিয়ে, আমার জন্য আর তোকে কষ্ট করতে হবে না। আপনিও ঘুমিয়ে পড়ুন। আমার ঘুম নিয়ে তোর ভাবতে হবে না। আমি আর কিছু বললাম না, সোজা সোফাতে এসে শুয়ে পড়লাম, আর সাথে সাথে এক লাফে উঠে গেলাম। এ কি, সোফা ভিজা কেন? এখানে পানি এলো কই থেকে? আমাকে বলছিস? এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই, তাই আপনাকে বলছি, এখানে পানি এলো কই থেকে? আমি কি জানি, হয়তো রুমে বৃষ্টি পড়ছে, নয়তো বা বিড়ালে হিসু করে দিয়েছে। মজা করছেন আমার সাথে? একদম না। আচ্ছা, তোর সোফাতে ভেজা, তাহলে তুই ঘুমাবি কই? তুই তো আর বিড়ালের হিসু করা জায়গায় ঘুমোতে পারিস না, আর তোর তো আবার জ্বরের অ্যালার্জি আছে। এক কাজ কর, আজ রাতে তুই না হয় আমার সাথে খাটেই ঘুমাতে পারিস, আমার কোনো প্রবলেম নেই। দরকার নেই, আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না। আমি না হয় ছাদের রুমে ঘুমাবো, নয়তো বা এই ফ্লোরে। তোর ছাদের রুমে তো কালকে আন্টি তালা লাগিয়ে দিয়েছে, আর তুই ফ্লোরে ঘুমাবি সেই সাহস আছে তোর? সমস্যা নেই আমার সাথে ঘুমাতে, আমার খাটটা যথেষ্ট বড়ই আছে। কি ঝামেলা পড়লাম রে বাবা, ফ্লোরে ঘুমাতে পারবো না কারণ অ্যালার্জি। তখন সামনে নীলার দিকে তাকিয়ে দেখলাম আমার মুখের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসতেছে। বাহ, ভালোই মজা নিচ্ছে। আমার কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই, তাই চুপচাপ বিছানাতে উঠে যাচ্ছিলাম, তখনই নীলা বলল, ওই দাঁড়া দাঁড়া, কি হলো? আগে যা ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আয়, পেছনটা একেবারেই ভিজে গেছে। তাকে দেখে সত্যি সত্যি ভিজে গেছে, লজ্জার ব্যাপার। পেছনটা শুধু ভিজেছে। তাই চুপচাপ ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে এসে বিছানায় শুতেই নীলা কঠিন কণ্ঠে বলল, এই শোন, বিছানায় থাকতে দিয়েছি বলে একদম আমার ধারে কাছেও ঘেঁষতে চেষ্টা করবি না। কোনো রকম সুযোগ নেওয়ার চেষ্টা করলে কিন্তু। এই শোনেন, আমার ক্যারেক্টার না এতটা লুজ না, আশা করি এতদিনে হয়তো বুঝতে পেরেছেন। তা ঠিক আছে, তবুও বলে দিলাম নিজের সেফটির জন্য। আচ্ছা, ঘুমা তাহলে। হঠাৎ করে ঘুম ভাঙলেই দেখি নীলা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বুকের উপর ভর করে শুয়ে আছে, আর সেটা আসলে আমার সারা মুখে ওর ঠোঁটের ছোঁয়া অনুভব করছিলাম। আর নীলা বলছিল, এই তোর এত ভাব কেন শুনি? আমি তোকে এত করে বলছি ভালোবাসি ভালোবাসি, তারপরও তুই আমাকে বিশ্বাস করছিস না। আমাকে এতগুলো কথা শোনালি, আমি নাকি এই, আমি নাকি সেই। খুব কষ্ট হচ্ছিল তখন জানিস, কিন্তু তারপর আবার খুশিও হয়েছিলাম যখন তুই রেগে গিয়ে আমাকে আপনি না বলে তুমি বলছিলি। আমি ঠিক বুঝে নিয়েছিলাম তুই এখনো আমাকে প্রচন্ড রকম ভালোবাসিস। কথাটা বলে নাকে আর একটা কিস, তারপর আবার বলতে লাগলো, কিন্তু তুই আমার উপর ভীষণ রেগে আছিস, তাই না? সেই জন্যই তুই আমাকে ভালোবেসেও লুকিয়ে রেখেছিস শুধুমাত্র ইগোর কারণে। আমি সব বুঝে গেছি, তাই তুই যাই করিস না কেন আমি তোকে কোনোভাবেই ছাড়ছি না, বুঝলি? তারপর বুকের উপর থেকে নেমে গিয়ে নীলা পাশ থেকে জড়িয়ে ধরে বলল,
হুম, আগে তো ভালোবাসি ভালোবাসি করে আমার পেছনে খুব ঘুরতি। আমি না হয় তখন বুঝতে পারিনি, তাই বলে তুইও বুঝবি না যে আমি কতটা ভালোবাসি? আমি শুধু চোখ বন্ধ করে সবকিছু শুনছি আর মনে মনে হাসছি। তখন নীলা আবার বলল, চিন্তা করিস না, আমিও খুব ভালো করে জানি কি করতে হবে। আজকে তো শুধু বিছানাতে শুয়েছি, তোকে দিয়ে যদি ভালোবাসি কথাটা না বলাতে পারি তাহলে আমার নামও নীলা না। মুয়া। এই বলে গালে একটা লম্বা কিস করলো। আমিও মনে মনে বললাম আমিও দেখবো। অতঃপর নীলা আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। আমার খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে ঘুমাতে, কিন্তু সে ইচ্ছে দমিয়ে রেখে ঘুমিয়ে পড়লাম। লাবিব, আই লাবিব, ওঠ, ওঠ না। ঘুম ঘুম চোখে বললাম, কি হলো, ডাকছেন কেন? আমি ওয়াশরুমে যাব। তো যান না, আমাকে কেন ডাকছেন? ঘুমাতে দেন তো। কিন্তু তুই যদি আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখিস আর যদি ছেড়ে না দিস তাহলে যাব কি করে বলতো? নীলার কথা শুনে খেয়াল হলো যে আমি নীলাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। সাথে সাথে ওকে ছেড়ে দিয়ে প্রায় লাফিয়ে পিছিয়ে গেলাম, আর এতটাই পিছিয়ে গেছি যে ধূপ করে খাট থেকে নিচে পড়ে গেলাম। আমি নিচে পড়ে যেতেই সাথে সাথে নীলা আমার দিকে এগিয়ে এলো, আর আমাকে নিচে পড়ে যেতে দেখে সেই হৃদয় কারা মাতাল করা হাসিটা দিল। আহ, কতদিন এই হাসিটা শুনিনি। খাটের কিনারায় বসে নীলা হেসেই চলেছে। প্রথম প্রথম হাসিটা ভালো লাগছিল, কিন্তু যখন ননস্টপ হেসেই যাচ্ছে তখন গিয়ে আমার ইজ্জতে লাগলো। আমি উঠে দাঁড়িয়ে বললাম, এবার হাসার কি আছে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট? দেখুন, একদম হাসবেন না বলে দিলাম। কিন্তু নীলার এই হাসিটা থামছেই না। বিরক্ত লাগছে এখন হাসিটা। ধুর, এই বলে নিচে আসছিলাম, তখনই নীলা আমাকে পেছন থেকে এই শোনো বলে খাট থেকে উঠে নামতে যাচ্ছিল। তখনই ওর ওড়নার সাথে পা পেঁচিয়ে পড়ে যাচ্ছিল। তার আগেই আমি ধরে ফেলি ওকে। নীলা ভয় পেয়ে চোখ বন্ধ করে একটা চিৎকার দিল। তখন বুঝতে পেরে ও নিচে পড়ে যায়নি। তখন এক এক করে চোখ খুলে, কেন জানি না নীলার ভয় মিশ্রিত মুখটা খুব মায়াবে লাগছিল। আমি অপলক ওর দিকে তাকিয়ে রইলাম। শালা, ও আমার দিকে তাকিয়ে আছে। পরক্ষণে কিছু একটা শব্দে আমার হুঁশ ফেরে। সাথে সাথেই নীলাকে নিচে নামিয়ে দিলাম। নীলা মনে হয় লজ্জা পেয়েছে এমন ঘটনাতে, তাই মাথা নিচু করে সোজা ওয়াশরুমে ছুটে যায়। আমি ওর এভাবে চলে যাওয়া দেখে একটা মুচকি হাসি দিয়ে আবার বিছানাতে শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে চোখের মধ্যে পানি ছিটা পড়তে আবারও ঘুমটা ভেঙে যায়, আর চোখ খুলে সামনে তাকাতেই আমার চক্ষু চরক গাছ। নীলা এখন আমার সামনে ভেজা চুলে শুধু শরীরে একটা তোয়ালে পেঁচিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ এমন দৃশ্য দেখে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম, কিন্তু তারপর মুগ্ধ চোখে নীলার দিকে তাকিয়ে রইলাম। নীলা তোয়ালে খুলে শাড়ি পরতেছে। নীলা এখনো দেখেনি যে আমার ঘুম ভেঙে গেছে। আমি উঠে পড়েছি। নীলার শাড়ি পরা প্রায় শেষ। কাঁধের এক পাশে শাড়ির আঁচল ফেলে দিয়ে পিছন ঘুরতে আমাকে দেখে চমকে উঠে বলল, তুই কখন উঠলি? হঠাৎ করে নীলার এভাবে ঘুরে দাঁড়ানোতে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। গলা দিয়ে কথা বের হচ্ছে না। কোন রকমে বলতে গেলাম, তাও তালগোল পাখি গেল। কখন উঠলাম? এই তো মাত্র। হ্যাঁ, এখনই উঠেছি। হুম। আমি কথাটা বলে আর ওখানে বসে থাকলাম না, সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম, কারণ নীলার সামনে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যেতে পারি। আসার সময় দেখতে পেলাম নীলা আমার এরকম অদ্ভুত আচরণে অবাক হয়ে তাকিয়েছিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই আর এক দফা চমকাতে হলো, কারণ দেখি নীলা দাঁড়িয়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই নীলা বলল, কাকিমা ডেকে গিয়েছিল নিচে যেতে, জলদি চল। ও আচ্ছা, চলেন তাহলে। তারপর দুজন একসাথে নিচে এলাম। খাবার টেবিলে বসতেই মা নীলাকে জিজ্ঞেস করলো, এই নীলা, তোর কপালে কি হয়েছে রে? কাম সারছে রে। যদি জানতে পারে এটা আমার কাজ তাহলে তো। নীলা চুপ করে আছে, কি বলবে হয়তো তাই ভাবছে। বিপত্তি হলো নীলা আমার দিকে তাকিয়ে আছে এখন। তা দেখে মা বলল, কিরে লাবি, ওর কপালে কি হয়েছে? আমার গলাটা শুকিয়ে গেল। এখন আমি কি বলি? আরে নীলাও আমার দিকে তাকিয়ে আছে, এই নাকি সে আমাকে ভালোবাসে। কিছু একটা বলে দিলে তো হতো। আর কিছু ভেবে না পেয়ে আমতামতা করে আমাকে বললাম, আসলে আম্মু কালকে রাতে মানে। কিরে এমন করছিস কেন? ভালো করে বল। না, কিছু করার নেই আর। তাই যখনই বলতে গেলাম সত্য কথাটা, তার আগেই নীলা বলে উঠলো, আসলে কাকিমা কাল রাতে আলমারি খুলতে গিয়ে দরজায় বাড়ি লেগে গেছে। তাই একটু সাবধানে খুলতে পারতি তো, এত তাড়াহুড়ো করিস কেন? দেখলি তো কি হলো। অতপর মা সবাইকে খাবার দিয়ে দিল। হাফ ছেড়ে শাস্তিতে খাচ্ছিল। আর তখন আবার জেঠিমা বলে উঠলো, কিরে নীলা,
তোরা কি ঠিক করলি কোথায় ঘুরতে যাবি? নীলা বিন্দুমাত্র না ভেবে সোজা সাপটা উত্তর দিল। না আম্মু, আমরা কোথাও যাব না এখন। সে কি রে, কাল রাতেই তো বললি তুই কোথাও ঘুরতে যাবি আর সকালে আমাদের জানাবি। তার মানে লাবিব তোকে কিছু বলেছে? এই লাবিব, তুই ওকে কি কিছু বলেছিস? আমি কিছু বলার আগেই নীলা বলল, না না কাকিমা, ওরা আর কি বলবে, আমিই যাব না এখন। কেন ভালো লাগে না? সারাদিন কি শুধু ঘরে বসে থাকতে ভালো লাগে? না আসলে মানে নীলা যেন এর পরে আর কিছুই বলতে পারছিল না। ওই সময় নীলার মুখটা দেখে আমারই কেমন যেন লাগলো। তাই আমি বললাম, মা আমরা যাচ্ছি। আচ্ছা। আমার কথা শুনে নীলা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারপর খেয়ে নীলা উপরে চলে গেল। আমিও কিছুক্ষণ পর উপরে চলে এলাম। ঘরে আসতেই নীলা হাস্যজল মুখে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম, আমি ঠিক জানতাম যে তুইও আমাকে ভালোবাসিস। তুই আমাকে এভাবে দূরে সরিয়ে রাখতেই পারবি না। তারপর ছেড়ে দিয়ে গালে একটা কিস করে আবার জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ সো মাচ। আমি তখন নীলাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বললাম, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে ভালোবাসি না, আর কখনো বাসবও না। নীলার মুখটা নিমিষেই কালো হয়ে গেল আর বলল, ভালো না বাসলে তুই আমার সাথে ঘুরতে যেতে রাজি হলি কেন? তারপর নীলা একটা হাসি দিয়ে বলল, তুই আমার সাথে মজা করছিস না? আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিস, তাই না? দেখ, এরকম মজা একদম ভালো লাগে না। আমার কষ্ট হয় না বুঝি? কথাটা বলে আবারও হাসি মুখে আমাকে জড়িয়ে ধরে বলল, বাট আই লাভ ইউ। আর হ্যাঁ, ভবিষ্যতেও এরকম মজা আর আমার সাথে করবি না। এক মুহূর্তের জন্য তো আমার শ্বাসই বন্ধ হয়ে গিয়েছিল। নীলার এরকম আচরণে বেশ অবাক হলাম আমি। তারপর ওকে আবারও দূরে সরিয়ে দিয়ে বললাম, জি না, আমি কোনো মজা করছি না। আমি শুধু বাসার সকলের কথা ভেবে রাজি হয়েছি। তারা খুব আশা করেই পরিকল্পনা করেছে তাই। নীলার কোনো কথা বলল না। যা বলার ও চোখ বলে দিল। আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে থেকে ওর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। আমার ওকে দেখে খুবই মায়া হচ্ছিল, কিন্তু এত সহজে ওকে ক্ষমা করতে পারছি না। তাই রেডি হয়ে ঘর থেকে বের হওয়ার আগে ওকে বললাম, আর হ্যাঁ, আপনার পছন্দ অনুযায়ী একটা জায়গা সিলেক্ট করে রাখবে। এই বলে আমি ভার্সিটির দিকে রওনা দিলাম। নীলা শুধু নিজের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। আমার বাসায় ফিরতে প্রায় রাত হয়ে গেল, কারণ আজ একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। নীলা অনেকবার কল দিয়েছিল, ধরিনি। একের পর এক ফোন করেই যাচ্ছিল, তাই একবার ফোনটা তো ফুরেছিলাম। তখন ও বলল, কখন আসবো? আমি বলেছি লেট হবে, বলেই ফোন কেটে দেয়। আমি বাসাতে এসে সোজা উপরে এলাম। দেখি নীলা বসে আছে আর আমাকে দেখে কাছে এসে বলল, এত দেরি কেন হলো? আপনাকে তো আমি কারণ বলেছিলাম ফোনে, তাহলে এই প্রশ্ন করার মানে কি? ও সরি, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার আনছি। কথাটা বলেই বেরিয়ে গেল। বলতেও পারলাম না যে খেয়ে এসেছি। কিছুক্ষণ পর নীলা খাবার নিয়ে রুমে আসতেই বললাম, আমি খেয়ে এসেছি। কি? আমি তো নীলা মন খারাপ করে খাবারের প্লেটটা নিয়ে চলে যাচ্ছিল। তখন আমি বললাম, আচ্ছা আপনি খেয়েছেন? সেটা জেনে তুই কি করবি? যেটা বলছি সেটার উত্তর দিন। না, কেন? আসলে আমি ভেবেছিলাম তুই আসলে একসাথে খাবো, কিন্তু তুই তো ও আচ্ছা, আপনি তাহলে খেয়ে নেন। নীলা কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ বসে থাকার পর মনে হলো নীলা কি আদৌ খাবার খাবে। এই ভেবে আমিও ঘর থেকে বেরিয়ে খাবার টেবিলের কাছে আসলাম। তখন সেখানে বা আশেপাশে নীলাকে পেলাম না। তখন কি মনে করে ছাদে গেলাম, ধারণায় ঠিক। নীলা ছাদের এক কোণায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কাছে যেতে বুঝতে পারলাম কাঁদছে। তাই ওকে পেছন থেকে বললাম, কি হলো, আপনি এখন ছাদে কি করছেন? কিছু না বলে কেঁদেই যাচ্ছে। হ্যাঁ, আপনি খাবারটা খাননি কেন? কি হলো, আমি কিছু বলছি শুনতে পান না? কথাটা বলেই নীলার হাত ধরে আমার দিকে ঘোরালাম। তাকে দেখি এইটুকু সময় কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। তখন নরম গলায় বললাম, এভাবে কাঁদছেন কেন? এমনি। এমনি এমনি কেউ কাঁদে না। কান্নার গতি হঠাৎ করেই বাড়িয়ে দিলাম। আরে আরে বলবেন তো কি হয়েছে? তোর জন্য। আবার আপনার কি করলাম? তুই আমার সাথে এমন করিস কেন?
আমি জানি আমি তোর সাথে অন্যায় করে ফেলেছি, তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইলাম। তারপরেও তুই এমন করছিস কেন? আমি এটাও ভালো করে জানি যে তুই আমাকে খুব ভালোবাসিস, কিন্তু জানি না কেন তারপরেও আমার সাথে এমন করিস। আমারও তো কষ্ট হয় নাকি? তুই জানিস না আমার কষ্টে বুকটা ফেটে যায়? কিভাবে বোঝাবো তোকে? হয়তো তুই আমাকে একবারেই ছেড়ে দে, নয়তো বা কাছে টেনে নে। এভাবে আর কষ্ট দিস না প্লিজ। হঠাৎ করে চোখ মুছতে মুছতে সিরিয়াস ভাবে বলল, আজকে তোকে স্পষ্টভাবে বলতেই হবে, তুই আমাকে ভালোবাসিস কিনা বল। কি হলো, কথা বলছিস না কেন বল? শান্ত গলায় বললাম, না বাসি না। নীলা কথাটা শুনে আবার কান্নায় ভেঙে পড়ল আর বলল, তুই আবারও মিথ্যা কথা বলছিস। নীলার এরকম কান্না দেখে আমার হাসি পেয়ে গেল। না, অনেক হয়েছে, আর না, আরো কাঁদলে সমস্যা হয়ে যাবে। তাই আমি নীলাকে কাছে টেনে বুকে নিয়ে বললাম, আলে বাবা লে, আর কাঁদে না, আর কাঁদে না বাবু। ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমার সাথে এরকম করবো না, সরি। এবার নীলার কান্না দেখে কে বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে আমার শার্টটা ভিজিয়ে দিল। অনেক কষ্টে শান্ত করার পর নীলার নাক টানতে টানতে বলল, তাহলে বলো আমাকে ভালোবাসো। বাসি তো, খুব ভালোবাসি।